আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দাও সবাই কেমন আছো এবং তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে বা দেখতে পারছো কিনা। সবাই ক্লিয়ারলি শুনতে বা দেখতে পারছি কিনা আমরা একটু দ্রুত জানিয়ে দিব যে আমার কথা তোমরা শুনতে বা দেখতে পাচ্ছ কিনা। দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড বোর্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু দ্রুত জানানোর চেষ্টা করব, ঠিক আছে? সাউন্ড বোর্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, যারা এখানে জয়েন করেছো তারা অবশ্যই রেসপন্স করো, যত দ্রুত সম্ভব রেসপন্স করো। ঠিক আছে এমএসটি দিয়া, ওয়ালাইকুম আসসালাম। হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি তোমাদের এই ক্লাসটি হওয়ার কথা ছিল হচ্ছে তোমাদের এই গ্রুপে, কিন্তু যাই হোক, আমি সরাসরি আমাদের আই এডুকেশন লাইভে গিয়েছিলাম, অর্থাৎ তোমাদের ক্লাসটি ওই জায়গাতে যাওয়াতে তোমাদের সামান্য একটু দেরি হয়েছে, এই জন্য প্রথমে আমরা দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? এই ক্লাসটি, হ্যাঁ স্যার, ফ্রি ক্লাস করাচ্ছিলাম, সেই ফ্রি ক্লাস না, আজ অ্যাকচুয়ালি আজ এই ক্লাসটি পেইড ক্লাস হওয়ার কথা, পেইড হওয়ার কথা। তো তোমাদের আজ প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে আই এডুকেশনের এই ব্যাচটিতে, যারা আমাদের উপর আস্থা ও ভরসা রেখে, আই এডুকেশনের উপর আস্থা ও ভরসা রেখে আই এডুকেশন প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েছে। মূলত তাদের আজকে সাধারণ জ্ঞান, আজ সাধারণ জ্ঞানের পেইড ক্লাস হওয়ার কথা, ঠিক আছে? তো আমরা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অনেকে বুঝতে পেরেছো যে ফ্রি ক্লাস হয়ে গিয়েছিল ওটা। যাই হোক, আমরা মূলত যারা ভর্তি হয়েছি তাদের আজকে সাধারণ জ্ঞান এই ব্যাচের প্রথম ক্লাস, ঠিক আছে? পেইড ক্লাস আজকে, যারা শুধু ভর্তি হয়েছে তারা ক্লাস করতে পারবে। তো আমরা দেখব যে তোমাদের প্রশ্ন করছিলাম ওখানে, যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। এই হলটি কিন্তু কোনো আবাসিক হল না, এটি হচ্ছে বিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হলটি 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছে। লর্ড কার্জনের আমলে 4-এ প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এই হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। এই হলটি যখন 1904 সালে প্রতিষ্ঠিত হয়, 1904-এ যখন প্রতিষ্ঠিত হয়, তখন হলটি ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো প্রথম দিকে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা যে হলটি দেখতে পাচ্ছি, অবশ্যই তোমাদের এখানে অনেকে যাওয়ার ইচ্ছা আছে। শুধু কি ঘোরার ইচ্ছা আছে, নাকি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই হলটি তোমার বিশ্ববিদ্যালয়ের হোক, তোমার ক্যাম্পাস যদি হয়, তুমি যদি একজন স্টুডেন্ট হিসেবে এখানে যেতে পারো, তাহলে কেমন হয় একটু কল্পনা করো। যে অবশ্যই বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বড় হওয়া যায়, জীবনকে উন্নত করা যায়। তবে মনে রেখো, মানুষের যেমন মৌলিক চাহিদা পূরণ হওয়ার একটা বিষয় থাকে, তেমনি একটা স্টুডেন্টের বড় হওয়ার জন্য কিছু চাহিদা থাকে, কিছু ফ্যাসিলিটিস প্রয়োজন পড়ে। তো বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েরই ফ্যাসিলিটিসের সীমাবদ্ধতা আছে, কিন্তু সেগুলোর মধ্যেও বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়লে স্টুডেন্টরা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সকল দিকে ফ্যাসিলিটি বেশি পেয়ে থাকে, ফ্যাসিলিটিস, সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়লে অন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের থেকে অনেক ফ্যাসিলিটিস বেশি পাবে, কারণ এখানে সরকারের বাজেট বরাদ্দর বিষয় থাকে, এখানে হচ্ছে ঢাকার কেন্দ্রের একটা বিষয় থাকে, তোমার পারিপার্শ্বিক অবস্থার একটা বিষয় থাকে, টিচার কোয়ালিটির বিষয় থাকে, স্টুডেন্ট কোয়ালিটির বিষয় থাকে, ঠিক আছে? আদার্স যে হচ্ছে তোমার খেলার মাঠের বিষয় বলো বা অন্য অন্য বিষয় বলো, সকল কিছুতে, এবং হল সুবিধা বলো, ইনশাল্লাহ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক অনেক বেশি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফ্যাসিলিটি পাবে, এবং এই ফ্যাসিলিটিস দিয়ে তুমি তোমার লাইফটাকে অনেক উন্নতি করতে পারবে। তো এখানে অবশ্যই তোমাদের সবার যাওয়ার ইচ্ছা আছে বলেই তোমরা এখানে আমাদের এডুকেশন এই কোর্সে ভর্তি হয়েছো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল বলছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালের কত জুলাই, 1 জুলাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 জুলাই। এই ইতিহাস নিয়েও কিন্তু আমাদের পরবর্তীতে ক্লাস রয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে প্রতিষ্ঠা হলো। আর এটাও মনে রাখবো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড বা ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা পরবর্তীতে এটা পড়ে ফেলবো, ঠিক আছে? তো আজ আমাদের যে বিষয়টা পড়ার কথা ছিল, হ্যাঁ, আজ আমাদের যে বিষয়টা পড়ার কথা ছিল সেটি হচ্ছে উপজাতি টপিক। তো আমরা আর দেরি না করে, আশা করি এর মধ্যে সবাই প্রায় জয়েন করে ফেলেছো, আমাদের এই ব্যাচে যারা ভর্তি আছো, আমরা আজ যে টপিক সম্পর্কে জানবো সেটি হচ্ছে উপজাতি। তো চলো দেরি না করে এখন আমরা মূল টপিক শুরু করি। খাতায় নোট করে, মানে টপিক করে ফেলো, উপজাতি।
উপজাতি, যাকে আমরা বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী। উপজাতি বলি বা যাকে বলি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন অনেকে প্রশ্ন করছিলাম, যখন ওই পেজে লাইভে গিয়েছিলাম তখন অনেকে প্রশ্ন করেছে যে ভাইয়া এই যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা বলতে আমরা কি বুঝি? নি মানে কি বলো তো? নি মানে হচ্ছে মানুষ। যদি বলি নি শব্দের অর্থ কি? নি শব্দের অর্থ হচ্ছে মানব, মানব বা মানুষ, মানুষের গোষ্ঠী। আর ক্ষুদ্র মানে কি? ছোট। ক্ষুদ্র মানে ছোট, ছোট মানব গোষ্ঠী, ছোট্ট মানব গোষ্ঠী। মানে আমরা বাঙালি হলো সবচেয়ে বড় গোষ্ঠী। এর মধ্যে আমরা এই বাংলাদেশে বাঙালি হলো সবচেয়ে বড় গোষ্ঠী। আর এই বাঙালি গোষ্ঠীর মধ্যে ছোট্ট ছোট দলবদ্ধ কিছু গোষ্ঠী আছে, তাদেরকে আমরা বলি উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। বুঝতে পেরেছ? তাহলে নৃ মানে নৃ অর্থ মানব, নৃ অর্থ মানুষ, আর গোষ্ঠী হচ্ছে সম্প্রদায় বলতে পারো। ক্ষুদ্র মানে ছোট তো জানোই। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে ছোট্ট ছোট্ট সম্প্রদায় বা গোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে। এখন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে একই বিষয় বোঝানো হচ্ছে। এখন এরা ক্ষুদ্র হলো কেন? কারণ আমরা বিশাল বড় বাঙালি, এই বাংলাদেশে বিশাল বড় নৃগোষ্ঠী আমরা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী কিন্তু বাঙালি। আর এই বড় নৃগোষ্ঠীর মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের আমরা বলছি উপজাতি। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এখন দেখব যে উপজাতি অ্যাকচুয়ালি বাঙালি তো বড় নৃগোষ্ঠী সবচেয়ে। তাহলে এই সবচেয়ে বড় নৃগোষ্ঠী কোনটা? বাঙালি। তো এই জন্য এখান থেকে কিছু প্রশ্ন আমরা দেখব পরবর্তীতে। তার আগে একটা তথ্য দেখে নিই। লেখো যে উপজাতি থেকে বিভিন্ন পরীক্ষায় কমন আসা বিগত প্রশ্ন। কমন আসা কি বলেছি? বিগত প্রশ্ন। প্রশ্নের ধরন, প্রশ্ন দিব না, প্রশ্নের ধরন, টাইপটা কি, যে বিভিন্ন পরীক্ষায় কোন ধরনের বা কোন টাইপের প্রশ্ন হয়ে থাকে। ধরনের মধ্যে আমরা দেখছি হলো 1 নম্বর ধরন 1। এটা প্রশ্ন টাইপ দিচ্ছি যে কি টাইপের প্রশ্ন আসে। উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। প্রথম কথা, উপজাতির বসবাস আসে। উপজাতির বসবাস থেকে প্রশ্ন আসে, যে কোন উপজাতি কোথায় বসবাস করে। এই এক টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। পরবর্তীতে প্রশ্ন আসে হচ্ছে উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। বৈশিষ্ট্য ভিত্তিক কি বলেছি? তথ্য। উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য আসে। 3 নম্বর ধরন প্রশ্নের উপজাতির বিভিন্ন উৎসব থেকে প্রশ্ন আসে। বিভিন্ন উৎসব থেকে প্রশ্ন এসে থাকে। উৎসব। 4 নম্বর প্রশ্নের ধরন লেখো। এরপর হচ্ছে উপজাতির ধর্ম। কোন উপজাতির ধর্ম কি? নাম্বার 5 উপজাতির পারিবারিক কাঠামো। কাঠামো থেকে প্রশ্ন আসে। এরপর নাম্বার 6 প্যাটার্ন, 6 নম্বর প্যাটার্ন লেখা হচ্ছে উপজাতির বসবাস দিয়েছি, বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য দিয়েছি, বিভিন্ন উৎসব দিয়েছি, ধর্ম, পারিবারিক কাঠামো, উপজাতির সাংস্কৃতিক কেন্দ্র, উপজাতির সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র। উপজাতির সংস্কৃতি মানে কি? এর মধ্যে ভাষা অন্তর্গত হবে। সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র। হ্যাঁ, সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র। এই কয়েক টাইপের প্রশ্ন সচরাচর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো তোমরা যারা এখানে, হ্যাঁ ঠিক আছে, তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, তোমাদের জ্ঞাতার্থে বলছি, মনে রাখবা যে এই 6 টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তুমি যতগুলো পরীক্ষায় তোমার ইন্টারেও যদি থাকে,
সমাজবিজ্ঞান যাদের আছে অথবা উপজাতি টপিক তোমার ইতিহাস বা সমাজবিজ্ঞানে যেটাতেই থাকুক, যদি তোমার ইন্টারেও যদি আসে দেখবা এই কয়েকটা টাইপের প্রশ্ন এসে থাকে। সবচেয়ে বড় বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী বা চট্টগ্রাম অথবা জাহাঙ্গীরনগর বলো, দেখবা প্রত্যেক বছর 2-3টা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে, চট্টগ্রামে উপজাতি থেকে বা উপজাতি রিলেটেড প্রশ্ন আসবেই আসবে। এবং এই কয়েকটা প্যাটার্ন থেকে, প্যাটার্ন কি, প্রথম প্যাটার্ন দেখো, দ্বিতীয় প্যাটার্ন দেখো, তৃতীয়, এটা কিন্তু প্রশ্নের প্যাটার্ন, যে আমি যে একটা টপিক পড়ব সেই টপিক থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন এসেছে সেটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি টপিক পড়ব আর তলাবিহীন ঝুড়ির মতো প্রশ্নগুলো বা তথ্যগুলো কিন্তু মুছে যাবে। সেজন্য প্রশ্নগুলোকে জালের মতো ধরে রাখতে, আঁকড়ে রাখতে প্রথমেই তোমার জানা উচিত হচ্ছে যে উপজাতির বা যে কোনো টপিক পড়তে গেলে যে কোন প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে সেই ধরন যদি আমি জানি, তাহলে আমার প্রশ্ন মনে থাকবে ভালো, আমি আঁকড়ে ধরে রাখতে পারবো যে এই টপিক থেকে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এই কয়েকটা ধরন মনে রাখতে পারবা কিনা? এখন আমরা এই টপিকটা পড়বো, এই কয়েকটা ধরন অনুসারে আমরা এই উপজাতি শেষ করে ফেলবো। সবার এটুকু লেখা হয়েছে কিনা? লিখেছো? লেখা হয়ে গেলে আমরা এবার একটা একটা করে দেখব যে অ্যাকচুয়ালি উপজাতির বসবাস দেখব প্রথমে। হ্যাঁ, প্রথমেই দেখব আমরা উপজাতির বসবাস। প্রথমেই লিখছি, টপিক করছি উপজাতির বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতির বসবাস। বসবাস, উপজাতির বসবাস পড়তে গিয়ে আমরা মনে রাখবো বাংলাদেশে সরকারি তথ্য মতে 50টি উপজাতি বসবাস করে, মনে রাখবা। তাহলে বাংলাদেশে সরকারি তথ্য মতে কয়টি উপজাতি আছে? 50টি উপজাতির বসবাস রয়েছে। সবাই এটা লিখে রাখো, এটাও কিন্তু অনেক সময় অনেক পরীক্ষা এসেছে। উপজাতির বসবাস রয়েছে, বসবাস রয়েছে। তবে কখনো যদি তুমি 50টি না পাও কোনো পরীক্ষায়, দেখবা 48টা থাকবে। তোমাদের বইয়ে কি আছে সে বিষয়টা ভিন্ন, তবে আমরা যারা অ্যাডমিশনে পড়াই বা বিসিএসে পড়াই বা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসে সেখানে আপডেট তথ্য আছে যে বাংলাদেশ সরকারি তথ্য মতে উপজাতি আছে 50টা। লিখে রাখো, এই 50টা উপজাতির মধ্যে যে সকল উপজাতির বসবাস পড়তে হবে, এবার আমি তোমাদের চিত্র অঙ্কন করার আগে প্রথমে এমনি পড়াবো, তারপরে চিত্র অঙ্কন করে দেখাবো। 50টা প্রয়োজন নাই, যে কটা প্রয়োজন সে কটা লিখে দিচ্ছি। প্রথমেই আমরা দেখব 1 নম্বরে চাকমা। চাকমাদের বসবাস। চাকমাদের বসবাস লেখো, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম। বাট পার্বত্য চট্টগ্রাম এখানে শুধু পড়লেই হবে না, পার্বত্য চট্টগ্রামের জেলা তো 3টা, মনে রাখবা। সবচেয়ে বেশি চাকমা বসবাস করে রাঙ্গামাটিতে, সবচেয়ে বেশি চাকমা বসবাস করে রাঙ্গামাটি জেলায়। রাঙ্গামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি আর হচ্ছে বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, 3টা জেলা। এই 3টা জেলায় কি কি বলেছি? রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান, 1, 2, 3টা জেলা। এখন আমরা যখন বই পড়ি, হ্যাঁ, আমরা যখন বিভিন্ন বই পড়ছি বা তুমি তোমার বইতে পড়ছো, সেখানে উল্টাপাল্টা সাজানো খাগড়াছড়ি, বান্দরবান। ভাই মনে রাখবা, অ্যাডমিশন টেস্ট হচ্ছে সূক্ষ্ম বিষয়। তুমি যখন তোমার বইতে পড়ছো, ঠিক আছে, তুমি যখন তোমার বইটা পড়ছো দেখবা যে হচ্ছে সেই বইতে এরকম প্রশ্ন আসতে পারে যে থাকতে পারে আগে খাগড়াছড়ি বা আগে বান্দরবান, ঠিক আছে, হ্যাঁ, আগে খাগড়াছড়ি বা আগে বান্দরবান এরকম থাকতে পারে। হ্যাঁ, একটু দেখবা তো। কিন্তু আগে মনে রাখবো সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে রাঙ্গামাটি, এই জেলাটা আগে লিখবা। এই জেলাটা কোথায় লিখবা? আগে লিখবা, ঠিক আছে। তো এই 3টা মনে রেখো। দেখো এখন ঠিক হয়েছে, একটু সমস্যা হয়েছিল, এখন দেখো ঠিক হওয়ার কথা। দেখো এখন ঠিক হয়ে গিয়েছে। ওকে, তো তারপরে দেখছি আমরা 2 নম্বর চাকমাদের পরে লিখবে। এবার চাকমাদের পরে যে উপজাতি লিখবো, লেখো মারমা উপজাতি। মারমাদের বসবাস কোথায় রয়েছে? মারমাদের বসবাস রয়েছে বান্দরবান। সবচেয়ে বড় কথা বান্দরবান। এখন অনেকেই এইরকম জেনে মনে করে যে আমি পারি, কি জেনে মনে করে আমি পারি, মনে করতেছে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম বলতে তো 3টা জেলা বোঝায়। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিবে যে কোন জেলায় কোন উপজাতি বেশি বসবাস করে। তো তুমি যদি পার্বত্য চট্টগ্রাম পড়ো, পার্বত্য চট্টগ্রামে তো জেলা একটা না, জেলা তো 3টা, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে বান্দরবান, সবচেয়ে বেশি বসবাস করে বান্দরবান। তারপর হচ্ছে লেখো খাগড়াছড়ি
আর কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। তাহলে মারমারা বেশি বসবাস করে কোথায়? মারমাদের বসবাস বেশি রয়েছে হচ্ছে তোমার বান্দরবানে, মনে রাখবা। তারপর 3 নাম্বার, তারপর লেখো সাঁওতাল। সাঁওতালদের বসবাস কোথায়? সাঁওতাল উপজাতি। সাঁওতাল উপজাতির বসবাস রয়েছে বেশি হচ্ছে লেখো রাজশাহী, রংপুর, দিনাজপুর। রাজশাহী, রাজশাহী, রংপুর, রংপুর আর কি বলেছি? দিনাজপুর। দিনাজপুর, রাজশাহী, রংপুর, দিনাজপুর। ওকে, তারপরে আমরা 4 নম্বরে লিখব গারো। গারো উপজাতি থেকে অনেক প্রশ্ন এসেছে যাবৎকালে যে গারো উপজাতির বসবাস কোথায়? গারো। গারো উপজাতির বসবাস হয়েছে ময়মনসিংহে। লেখো ময়মনসিংহ, ময়মনসিংহ। তারপর লেখো নেত্রকোনা, নেত্রকোনা। এরপর লেখো শেরপুর। ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর কি বলেছি? শেরপুর। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। তারপর লেখো 4, লেখো হাজং। হাজংদের বসবাস, হাজং উপজাতি। হাজং উপজাতি ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। তারপর লিখবো আমরা 6 নম্বর মণিপুরি। মণিপুরি উপজাতি। মণিপুরি উপজাতির বসবাস রয়েছে লিখবা মৌলভীবাজার। কিন্তু বিভিন্ন বইতে লেখা দেখবা আগে আছে সিলেট। সিলেট কিন্তু আগে না, কারণ সবচেয়ে বেশি মৌলভীবাজারে, তারপর সেকেন্ড সিলেটে। বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম অ্যাকুরেটলি প্রশ্ন চাইবে। মৌলভীবাজার, তুমি তোমার বইতে আগে দেখবা সিলেট আছে, আগে সিলেট না, আগে মৌলভীবাজার, তারপর সিলেট। এখন ভাইয়া এটা দ্বারা কি বোঝাচ্ছেন? বারবার বোঝাচ্ছি যেটা আগে লিখবো সেটাতে ভাবতে হবে এই জেলায় বেশি বসবাস করে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকুরেট চাইবে। দেখবা যে দেবে যে কোন জেলায় বেশি বসবাস করে, তখন দেখবা যে মৌলভীবাজারও আছে, সিলেটও আছে, অথচ তোমার বইতে তুমি আগে পড়তেছো সিলেট, তুমি ভাবতেছো মানে সিলেটেই বেশি, তো তুমি তো এদিকে খেয়াল করো না যে মৌলভীবাজার বেশি। এই জন্য আমি যখন পড়াচ্ছি তখন একদম যেটা সবচেয়ে যে জেলাতে বেশি বসবাস করে সেই জেলাটি তোমাকে আগে লিখে দিচ্ছি, যাতে তুমি বুঝতে পারো যে এই জেলাতেই উপজাতি, এই উপজাতির বসবাস সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে 7 নম্বর লেখো। 7 নম্বরে লিখি আমরা পাত্র। পাত্র উপজাতি। কি উপজাতি? পাত্র। এটা কিন্তু সেই পাত্র পাত্রী না, এটা হচ্ছে পাত্র একটা উপজাতি। পাত্র, পাত্র উপজাতি লেখো সিলেটে বসবাস করে। সবার এটা লেখা হলে আমি আরও লিখে দিব, তোমরা আমাকে দ্রুত কনফার্ম করো লেখা হয়েছে কিনা। তো আমি আরেকটু তোমাদের রিভিউ করছি যে চাকমা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সবচেয়ে বেশি বসবাস করে চাকমারা, রাঙ্গামাটি, এই প্রশ্ন এসে থাকে। মারমারা বসবাস করে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সবচেয়ে বেশি বসবাস করে বান্দরবান। সাঁওতালরা বসবাস করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সবচেয়ে বেশি বসবাস করে রাজশাহী অঞ্চলে এবং রংপুর অঞ্চলে, প্রায় সমান সমানই রয়েছে। গারোরা বসবাস করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। হাজংরা বসবাস করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। মণিপুরীদের বসবাস রয়েছে মৌলভীবাজার, সবচেয়ে বেশি মৌলভীবাজার, তারপর রয়েছে সিলেট। এবং পাত্র উপজাতি বসবাস করে কোথায় বলো তো? সিলেটে। তোমাদের হলো কিনা? তোমাদের লেখা হয়েছে কিনা একটু দ্রুত জানাও তো, লেখা হয়েছে কিনা। লেখা হলে আমরা 8 নাম্বারে চলে যাব। মুছে দিব, এটা মুছে দিব বলতে পরে স্লাইডে চলে যাচ্ছি। এবার লেখো 8 উপজাতির নং 8। 8 নম্বর উপজাতি লেখো। এবার লেখো খাসিয়া। কি উপজাতি? খাসিয়া উপজাতি। খাসিয়া লেখো সিলেট অঞ্চলে। কোথায় বসবাস করে? সিলেট। নাম্বার 9 লেখো হাদই। হাদই, হাদই উপজাতি বসবাস করে ময়মনসিংহ অঞ্চলে। ময়মনসিংহ, হাদই। ওকে, নাম্বার 10 রাখাইন। রাখাইন, রাখাইন বসবাস করে পটুয়াখালী, বরিশাল বিভাগের যে পটুয়াখালী আছে, ওই যে কুয়াকাটা সমুদ্র সৈকত আছে না, ওই অঞ্চলটাতে পটুয়াখালী যে কুয়াকাটা আছে, পটুয়াখালী। এরপর হচ্ছে কক্সেস বাজার বা আমরা কক্স বাজার বলি, এই কক্স বাজারেও কিন্তু রাখাইনদের বসবাস রয়েছে। নাম্বার 11 লেখো। 11 নম্বরে হচ্ছে পাংখোয়া। পাংখোয়া, কি খোয়া বলো তো? পাংখোয়া। পাংখো উপজাতি বসবাস করে সাজেক পাহাড়, রাঙ্গামাটি। সাজেক, সাজেক পাহাড় বা সাজেক ভ্যালি বলি, বা পাহাড়ে লিখে রাখো সাজেক পাহাড়, রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে বসবাস করে এই পাংখোয়ারা। এবার চলে যাচ্ছি নাম্বার 12 লেখো রাজবংশী। রাজবংশী
বংশী, রাজবংশী উপজাতির বসবাস রয়েছে রংপুর অঞ্চলে। আমরা টোটাল 15টার মতো জানবো, আমাদের তাই কমন পড়ে যাবে, 15টা বা 16টার মতো জানবো। এরপর হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে লেখো বম উপজাতি, বম উপজাতি। বোমদের বসবাস রয়েছে বান্দরবান, তনচঙ্গা, কি বলতো, তনচঙ্গা আমি হচ্ছে ভেঙে ভেঙে লিখছি, তনচঙ্গা, কি চঙ্গা ভাইয়েরা, তনচঙ্গাদের বসবাস রয়েছে বান্দরবান, তনচঙ্গাদের বসবাস। নাম্বার 15 লেখা হচ্ছে ওরাও উপজাতি, কি উপজাতি, লেখো ওরাও উপজাতি। ওরাওদের বসবাস রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া এবং রাজশাহীতে রয়েছে, সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে কি বলেছি, রাজশাহী। আর একটা দিয়ে দিচ্ছি, দেখি পারি কিনা, আমরা আর একটা দিব 16 নম্বর। 16 নম্বর লেখা হচ্ছে ম্রো উপজাতি, ব্রো না কিন্তু, ম্রো উপজাতির বসবাস রয়েছে বান্দরবনের চিম্বুক পাহাড়ে। সরাসরি আমরা লিখে রাখবো এখানে বান্দরবান। সবাই লিখেছ? এই কয়েকটা 50টার মধ্যে উপজাতির মধ্যে তুমি যদি এই কয়েকটা উপজাতির বসবাস মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তুমি যে কোনো পরীক্ষায় বসবাস থেকে কমন পাবা। পরীক্ষায় থাকবে কোন উপজাতি কোথায় বসবাস করে। দেখো আমাদের 1 নাম্বার প্রশ্নের ধরনই কিন্তু এটা ছিল। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের ধরনটা শেষ হয়ে গেল। পরে কিন্তু তোমাদের জন্য চমক আছে। অনেকেই ভাবছো যে এটা মনে হয় মুখস্থ করতে হচ্ছে, লাস্টে গিয়ে কিন্তু তোমাদের একটা চিত্র অঙ্কন করে দেব, যাতে তোমাদের আজীবন মাথার মধ্যে গেঁথে থাকে। সবাই কি লিখেছ? একটু রেসপন্স করে জানাবে যে লিখেছি কিনা। আমি আরেকবার রিভিউ করছি। খাসিয়া সিলেট, হাদই ময়মনসিংহ, রাখাইন পটুয়াখালী কক্সবাজার, পাংখোয়া, এটা কিন্তু পাংখোয়া, পাংখোয়া সাজেক, যে পাহাড়ের নাম শুনেছো সাজেক পাহাড় বা সাজেক ভ্যালি, রাঙ্গামাটিতে বসবাস করে। রাজবংশী রংপুর, বম বান্দরবান, তনচঙ্গা বান্দরবান, ওরাও সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, ম্রো উপজাতি বসবাস করে বান্দরবনে। শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। আমাদের পরবর্তী ধরন কি ছিল, একটু যদি দেখি পিছনে চলে যাই, আমাদের উপজাতির পরবর্তী ধরন কি ছিল, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, উপজাতির বসবাস শেষ। এরপর আছে হচ্ছে উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। এখন বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য থেকে কিভাবে প্রশ্ন আসে একটু দেখব। এবার পরবর্তীতে লিখব উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। খাতায় লিখতে হবে, পিডিএফ নিয়ে লাভ হবে না, খাতায় লিখতে হবে। উপজাতির যারা শুধু পিডিএফ করে তাদের চান্স কিন্তু এই যাবৎকালে খুব কম হয়। খাতায় লিখলে তোমার মনে থাকবে, এটা একটা তোমার হচ্ছে আমরা যাকে বলি ইন্দ্রিয় কাজ করে। যাদের লিখে অভ্যাস নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ইংরেজিতে লিখিত আছে, বা তুমি যখন কোনো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবা তখন তোমার হাত নড়বে না। কাজেই যারা পিডিএফ পার্টি, এই পিডিএফ পার্টির চান্স এ পর্যন্ত হয়েছে খুব কম দেখেছি। কাজেই তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, প্রথম থেকেই সতর্ক করে দিচ্ছি, খাতায় লেখার চেষ্টা করবা সবসময়, ঠিক আছে? মনে রেখো, লেখাটা একটা অভ্যাস, আর না লেখাটা একটা বদ অভ্যাস। আচ্ছা, উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য, উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য, বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য। তো উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য, আরেকটা জিনিস বলে রাখি, পিডিএফ কি তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা? এত পিডিএফ তুমি পরীক্ষার হলে আগের দিন নিয়ে যেতে পারবা? লাস্টে গিয়ে এত পিডিএফ সংরক্ষিত করতে পারবা? কিন্তু একটা নোট যদি থাকে, পরীক্ষার আগের 2-1 দিন আগে কিন্তু সুন্দর করে রিভাইজ করতে পারবা। যে স্টুডেন্ট রিভিশন করতে পারে না, সেই স্টুডেন্টের পরীক্ষা কখনো ভালো হয় না। কিছু স্টুডেন্ট আছে এখানে আছে যে কি করবে, কিছু স্টুডেন্ট আছে অনেক পড়বে লিখবে, কিন্তু কোথায় কি আছে না আছে লাস্টে গিয়ে খুঁজে পাবে না। পড়া হবে এলোমেলো, পরীক্ষা হলে গিয়ে কনফিউশনে পড়বে, এলোমেলো হয়ে যাবে, পরীক্ষা চান্স পাবে না। কিন্তু তারাই সবচাইতে ভালো করবে যারা সুন্দর করে একটা নোট করে রাখবে,
ওই নোটটা বারবার রিভাইজ করবে, বারবার। চান্স পাওয়া মানে কি জানো, তুমি যে পড়া পড়ছো, পড়া তো ভুলে যাবা, আবার দেখবা, ভুলে যাবা, আবার দেখবা। সবচেয়ে পরীক্ষা ভালো হয় যারা পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে সুন্দর একটি নোট খাতা রিভাইজ করতে পারে, ওদের মাথার মধ্যে সব পড়া এসে যায়। আর যারা পিডিএফ পার্টি আছে, স্ক্রিনশট পার্টি আছে, এরা লাস্টে গিয়ে কোথায় কি পড়েছে, কোথায় কি আছে কিচ্ছু মনে রাখতে পারবে না। ইয়ানাফসি সব কিছু এলোমেলো, লাস্টে গিয়ে সবই উত্তর মনে হবে, গিয়ে কনফিউশনে পড়বে, চান্স তো হবে না, হবেই না, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে মাইনাস হয়ে থাকবে। মনে রেখো, আবার বলি, যারা রিভাইজ করতে পারে না লাস্টে গিয়ে, যাদের সাজানো গোছানো নোট থাকে না, ওরা জীবনেও রিভাইজ করতে পারে না। আর রিভাইজ করতে না পারলে তোমার সব উত্তর মনে হবে, কারণ সবই কনফিউশনে পড়ে যাবা। সতর্ক থেকো, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে কথাটি বললাম, সবসময় লেখার চেষ্টা করবা। কেন, আমিও তো পিডিএফ দিয়ে পড়াতে পারতাম, আমি কেন পড়াচ্ছি, যাতে পড়াটা মাথার মধ্যে গেঁথে থাকে, আমার চর্চা হয়, তোমাদের চর্চা হয়, তোমাদের মনে হয় যে ভাই লিখছে আমিও লিখি। এই পিডিএফ পার্টি বর্তমান এদের অবস্থা খুবই করুণ, মনে রেখো। স্ক্রিনশট পার্টি, পিডিএফ পার্টির ক্ষেত্রে সতর্কতা জারি করলাম। ওকে, তারপর খেয়াল করো, না যে কটা দিয়েছি এই এই কোচ, ভিল, মুন্ডা এগুলো লাগবে না। আচ্ছা, তাহলে উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য, প্রথম প্রশ্ন, হ্যাঁ, তবে পিডিএফ দিব, কোনো সমস্যা নেই, বাট আমি যা বললাম তা মনে রেখো। লেখো, বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেটাই বলি, বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা। তারপর লেখো, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি লেখো হচ্ছে মারমা। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উপজাতি 3 নম্বর অবস্থানে আছে, তৃতীয় বৃহত্তম উপজাতি লেখো হচ্ছে সাঁওতাল। তৃতীয় বৃহত্তম উপজাতি কোনটা? সাঁওতাল। চাকমা, মারমা, সাঁওতাল। ওকে, তারপরে খেয়াল করবো আমরা এখানে আরো তথ্য লিখবো। লেখো, যে উপজাতির মেয়েরা তাদের চেয়ে বয়সে, ছোট ছেলেদের বিয়ে করে বা কম বয়সী ছেলেদের বিয়ে করে, তাদের চেয়ে বয়সে ছোট ছেলেদের বিয়ে করে। কোন উপজাতি জানো? ছেলেদের বিয়ে করে, বলতে পারবা কোন উপজাতি? এটা হচ্ছে তনচঙ্গা উপজাতি। কোন উপজাতি বলো তো? তনচঙ্গা উপজাতি। এই তনচঙ্গারা তাদের চেয়েও বয়সে, ঠিক আছে, ছোট ছেলেদের বিয়ে করে, মানে মেয়েরা বড় হয়, ছেলেরা ছোট হয়, মানে বিয়ে করার ওদের রেওয়াজ আছে, তারপরেও ওরা করে কিনা সেটা ওদের বিষয়, তবে এই রেওয়াজটা তনচঙ্গা উপজাতির মধ্যে আছে। পরে লিখবো আমরা, এরপরে লিখছি, লেখো, যে উপজাতি সমতলে বসবাস করে। কোথায়? সমতলে বসবাস করে। তাহলে যে উপজাতি সমতলে বসবাস করে, সমতল মানে কি? আমরা জানি যে হচ্ছে সবচেয়ে উপজাতিরা বসবাস করে পাহাড় বা পর্বতে বসবাস করে, কিন্তু কিছু উপজাতি আছে সমতলে, পাহাড়ে বসবাস করে না। তাদের মধ্যে অন্যতম হলো সাঁওতাল। দেখো, রাজশাহী, রংপুরে কিন্তু পাহাড় নাই, সাঁওতাল কিন্তু সমতলের উপজাতি, সমতলে, পাহাড়ে না। সাঁওতাল, তারপর ওরাও কিন্তু দেখো সিরাজগঞ্জ, রাজশাহীতে আছে, বগুড়া, ওখানেও পাহাড় নাই, ওরাও উপজাতি। কোন উপজাতি বলো তো? রাও উপজাতি। এরপর হচ্ছে রাখাইন দেখো পটুয়াখালীতে বসবাস করে, রাখাইনেও কিন্তু দেখো পাহাড় নাই, মানে পটুয়াখালীতেও পাহাড় নাই। তাহলে সাঁওতাল, ওরাও, রাখাইন, আরও আছে রাজবংশী, রংপুরে বসবাস করে, রংপুরেও পাহাড় নেই, রাজবংশী।
এই সকল উপজাতিগুলো সমতলের উপজাতি। তাহলে যে উপজাতি সমতলে বসবাস করে সেই উপজাতির নাম কি বলতো? সাঁওতাল, ওরাও, রাখাইন, রাজবংশী। এরা কোনো পাহাড়ে বসবাস করে না। আর বাকি যে উপজাতিগুলো দেখছি বেশিরভাগ কোথায় বসবাস করে? পাহাড়ে বসবাস করে। আর একটা ইনফরমেশন দিচ্ছি, লেখো যে উপজাতি বান্দরবান বন না কিন্তু, বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাস করে। চিম্বুক পাহাড়ে বসবাস করে। যে উপজাতি বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাস করে হচ্ছে ম্রো উপজাতি। ম্রো উপজাতিরা চিম্বুক পাহাড়ে বসবাস করে, যে চিম্বুক পাহাড়কে আমরা বলি পাহাড়ের রানী বা কালো পাহাড় বলে থাকি। চিম্বুক পাহাড় কোথায়? বান্দরবানে আছে। এরপর লিখবো উপজাতীয় পাহাড়ের ঢালে উপজাতীয় ফসল চাষ পদ্ধতিকে বলে উপজাতীয় ফসল চাষ পদ্ধতি। কি বলেছি? উপজাতীয় ফসল চাষ পদ্ধতিকে বলে ফসল চাষ পদ্ধতিকে বলে জুম চাষ। তাহলে জুম চাষ কারা করে? উপজাতিরা করে। তাহলে উপজাতিরা পাহাড়ের ডালে বা পাহাড়ের গায়ে যে ফসল চাষ করে তাকে বলা হয় জুম চাষ বা জুম পদ্ধতি। মনে থাকবে, মনে রাখবা, জুম চাষ বা জুম পদ্ধতি। ঠিক আছে, জুম চাষ বা জুম পদ্ধতি মনে রাখবো আমরা। আমাদের ক্লাস হচ্ছে 6:45-এ, বাট আমরা আজ এই ক্লাসের লাইভটা আমরা হচ্ছে এডুকেশন মূল পেজে চলে গিয়েছিলাম, ওখান থেকে পরে আমরা এখানে এসে লাইভ শুরু করেছি। তো মনে রাখবা আমাদের ক্লাস কিন্তু হবে 6:45-এ। তারপরেও যদি কোনো সময় টাইম চেঞ্জ হয় তোমাদের নোটিশে ওটা দিয়ে দেওয়া হবে, তোমরা প্রতিদিন নোটিশ খেয়াল করবা। হ্যাঁ, সবাই লিখেছো? তাহলে বৃহত্তম উপজাতি চাকমা, দ্বিতীয় বৃহত্তম মারমা, তৃতীয় বৃহত্তম সাঁওতাল। যে উপজাতি মেয়েরা তাদের চেয়ে বেশি ছোট বয়সের ছেলেদের বিয়ে করে তঞ্চঙ্গা। যে উপজাতি সমতলে বসবাস করে সাঁওতাল, ওরাও, রাখাইন, রাজবংশী। যে উপজাতি বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাস করে ম্রো। পাহাড়ের ডালে উপজাতীয় ফসল চাষ পদ্ধতিকে বলে জুম চাষ। কি চাষ? জুম চাষ। বলে জুমের ফসল মানে কি? পাহাড়ের ডালু জায়গায় উপজাতিরা ফসল ফলায়, সেই ফসল উঠে গেলে আগুন ধরিয়ে দিয়ে ওই পোকামাকড় বা আগাছা দমন করে, আগুন ধরিয়ে দিয়ে তারপর পরে আবার জমি প্রস্তুত করে আবার ফসল ফলায়। তো এই যে প্রক্রিয়ায় পাহাড়ের ডালে উপজাতিরা যে মানে ফসল চাষ করে তাকে আমরা বলি জুম চাষ। আচ্ছা, তারপর লিখব যে উপজাতি আচ্ছা, এটা লেখার দরকার নেই, তোমরা এটুকু লিখছো কিনা, এই বৈশিষ্ট্য ভিত্তিকে এটুকু লেখা হয়েছে কিনা। তাহলে সবচেয়ে বড়, দ্বিতীয়, তৃতীয় এগুলোও পড়ে ফেললাম, এই বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য এই পর্যন্ত লেখা হয়েছে কিনা লিখেছো? আর আরেকটা কথা বলেছি যে বাংলাদেশে মোট উপজাতি কয়টা আছে যেন বলেছি? 50টা, তাই না? মোট উপজাতি কয়টা? মোট উপজাতি 50টা আছে, মনে রাখবো। এবার আমরা চলে যাচ্ছি এই কয়েকটা তথ্য বৈশিষ্ট্য থেকে মনে রাখবা, এই কয়েকটা ইনফরমেশন আমরা একটু মনে রাখবো বৈশিষ্ট্য ভিত্তিক থেকে। তারপরে কি আছে দেখি, 3 নাম্বার প্যাটার্ন কি আছে? 3 নাম্বার প্যাটার্ন আমাদের প্রশ্নের ধরনটা কি আছে? উপজাতির বিভিন্ন উৎসব। এই উৎসব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, উৎসব থেকে। এবার দেখব উপজাতির উৎসব। চলে যাচ্ছি আমরা প্রশ্নের 3 নাম্বার প্যাটার্নে। দেখো উপজাতির বিভিন্ন উৎসব। সেটা ধর্মীয় উৎসব হতে পারে, এমনি উৎসব হতে পারে, এটা আমরা লিখব উপজাতির বিভিন্ন উৎসব। প্রথমে লিখছি, লেখো যে উপজাতিরা তোমার কঠিন চিবুরদান, যে উপজাতির পার্বত্য চট্টগ্রাম মানে কি? 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কঠিন চিবুরদান অনুষ্ঠান পালন করে।
কঠিন, এটা কি কঠিন চিবুরদান, চিবুরদান, কঠিন চিবুরদান অনুষ্ঠান পালন করে, কঠিন চিবুরদান অনুষ্ঠান পালন করে। কারা পালন করে জানো? কঠিন চিবুরদানি বা কাকে বলা হয়? যে উপজাতিরা পার্বত্য চট্টগ্রামে কঠিন চিবুরদান অনুষ্ঠান পালন করে। ঠিক আছে, তো কঠিন চিবুরদান অনুষ্ঠান পালন করে, কারা পালন করে যদি একটু দেখি, সেটা হচ্ছে চাকমা, চাকমা ও মারমারা পালন করে, চাকমা মারমা। তো এখানে একটা ব্র্যাকেটে লিখে দিব, বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বী উপজাতিরা, এই জায়গায় ব্র্যাকেটে লিখে নাও, বিশেষ করে বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ উপজাতিদের মধ্যে আবার অনেক ধর্ম আছে, বৌদ্ধ ধর্মের উপজাতিরা, বৌদ্ধ ধর্মের উপজাতিরা, যে সকল উপজাতিরা বৌদ্ধ যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, এই তারা মূলত একটা অনুষ্ঠান পালন করে প্রতি বছর, বিশাল বড় একটা অনুষ্ঠান করে, তার নাম হচ্ছে মারমা, চাকমা ও মারমা। এখন কঠিন চিবুরদান কি? তাদের ধর্মীয় গুরুকে নতুন পোশাক দান করে, ধর্মীয় গুরুকে নতুন পোশাক মানে দান করা, পোশাক উপহার দেওয়া, নতুন পোশাক পরিধান করানো। এই কঠিন চিবুরদান, এই অনুষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামের অনেক বড় একটি অনুষ্ঠান, যেটি মূলত পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় বড় যে দুইটা উপজাতি আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী যে দুইটা উপজাতি, এছাড়াও যদি আরও ছোট ছোট বৌদ্ধ ধর্মাবলম্বী উপজাতি থাকে, তারাও পালন করে থাকে, বিশেষ করে চাকমা মারমা বৌদ্ধ, এছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র বৌদ্ধ উপজাতি যেগুলো আছে মানে বৌদ্ধ ধর্মের, তারা মূলত কঠিন চিবুরদান বা তাদের ধর্মীয় গুরুকে পোশাক দান এই অনুষ্ঠানটি পালন করে থাকে। তো পরীক্ষায় কিভাবে এসেছে? পরীক্ষা এসেছে যে কঠিন চিবুরদান কোন অঞ্চলে পালিত হয় বা কোন উপজাতিরা পালন করে। কোন উপজাতিরা বললে চাকমা মারমা, কোন অঞ্চল বললে পার্বত্য চট্টগ্রাম, কোন উপজাতি বললে চাকমা মারমা, কোন ধর্মের উপজাতি বললে বৌদ্ধ ধর্মের উপজাতি। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন এখান থেকে কয়ভাবে হতে পারে? ঠিক আছে, প্রশ্ন কয়ভাবে হতে পারে যে কোন অঞ্চলে পালিত হয় কঠিন চিবুরদান, পার্বত্য চট্টগ্রাম, কোন উপজাতি পালন করে চাকমা মারমা, কোন ধর্মের উপজাতি পালন করে, তখন বলবো বৌদ্ধ ধর্মের। মনে থাকবে? আচ্ছা, তারপরে লিখছি, লেখো বিজু উৎসব চাকমাদের ধর্মীয় উৎসব, চাকমা, চাকমাদের, চাকমাদের, চাকমাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কি বলেছি উৎসব, চাকমাদের ধর্মীয় উৎসব লেখো বিজু। চাকমা উপজাতির মূল ধর্মীয় উৎসবের নাম কিন্তু বিজু, বিজু উৎসব মনে রাখবা। আচ্ছা, তারপর লেখো মারমা, মারমা ও রাখাইনদের, মারমা ও কি বলেছি রাখাইন, রাখাইনদের, রাখাইনদের ধর্মীয় উৎসব লেখো হচ্ছে সাংগ্রাই, সাংগ্রাই, কি বলেছি বলতো? সাংগ্রাই। মারমা ও রাখাইনদের ধর্মীয় উৎসবের নাম সাংগ্রাই। তারপর লেখো সোহরাই, 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 সোহরাই এখানে উপজাতি লিখি, লেখো সাঁওতালদের ধর্মীয় উৎসব, সাঁওতাল, সাঁওতালদের ধর্মীয় উৎসব লেখো সোহরাই, সোহরাই। এরপর লেখো গারো, গারোদের ধর্মীয় উৎসব কি বলতো? গারো, গারো উপজাতির বা গারোদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা, ওয়ানগালা, ওয়ানগালা। জলকেলি আর একটা আছে, জলকেলি উৎসব কাদের? জলকেলি, কি কেলি বলতো? জলকেলি মূলত নৌকার মাঝে, নৌকার ভিতরে পানি রেখে জল ছিটানো হয়, নৌকার মাঝে পানি রেখে উভয় পাশে ছেলেমেয়েরা দাঁড়িয়ে জল ছিটিয়ে দেয়, জলকেলি। জলকেলি উৎসব এটা ধর্মীয় উৎসব না, জলকেলি উৎসবটি কাদের? জলকেলি উৎসবটি মূলত মনে রাখবো রাখাইনদের, রাখাইনদের উৎসব। তো এই কয়েকটা
এটা উল্টা, আগে হচ্ছে উপজাতি লিখছিলাম আমরা এখানে, আগে লিখছি কি উপজাতি। রাখাইনদের বিশেষ উৎসব, লেখো রাখাইনদের বিশেষ উৎসব, রাখাইনদের বিশেষ উৎসব, এভাবে লিখি বিশেষ উৎসব। রাখাইনদের বিশেষ উৎসব লেখো জলকেলি, জলকেলি। এই কয়েকটা উৎসব যদি পড়ো ইনশাল্লাহ উৎসব থেকে তোমাদের পড়ে যাবে। একজন বলছে হচ্ছে বৈশাখী, বৈশাখী হলো মূলত তিনটা। আর একটাও আমরা একটু লিখে ফেলি এখানে, লেখো দেখো বৈশুখ, বৈশুখ মানে ত্রিপুরাদের ধর্মীয় উৎসব, লেখো ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কি বলেছি উৎসব, ত্রিপুরাদের ধর্মীয় উৎসবের নাম লেখো বৈশুখ, 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 বৈশুখ লিখছো। একজন প্রশ্ন করেছে বৈশাখী কাদের, বৈশাখী এক কাদের না, বৈশাখী তিনটা ধর্মের উপজাতিদের উপজাতিদের একত্রে একটা উৎসব, একত্রে তিনটা উৎসব আর কি, একত্রে তিনটা উৎসবকে বৈশাখী বলে। বৈশাখী মানে দেখো অলরেডি আমরা এখানে লিখেছি, অলরেডি এখানে লিখেছি, জাস্ট একটু দেখাই দিচ্ছি। বৈশাখী, বৈশাখী হলো তিনটা উপজাতির উৎসব একত্রে বৈশাখী বলা হয়। যেমন বইতে বৈশুখ, বইতে কি বলো বৈশুখ, বৈশুখ কাদের দেখো এখানে লেখা আছে ত্রিপুরাদের, এই দেখো লেখা আছে বৈশুখ ত্রিপুরাদের উৎসব, এই যে লাস্টেরটা দেখো এই যে লিখছি ত্রিপুরাদের উৎসব। তারপর কি দেখো সাথে সাংগ্রাই, এই যে সাথে কি সাংগ্রাই, 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 এই দেখো সাংগ্রাই হচ্ছে দুইটা উপজাতির উপজাতির দেখো উৎসব, এই দেখো সাংগ্রাই, সাংগ্রাই কাদের কাদের দেখো মারমা ও রাখাইনদের উৎসব সাংগ্রাই। এবার দেখো বিজু, বিজু কাদের, বিতে বিজু, বিজু, বিজু দেখো চাকমাদের, এই দেখো বিজু উৎসব চাকমাদের, এই যে বিজু উৎসব কাদের চাকমাদের। মানে মূলত বৈশুখ হচ্ছে বৈশাখী হলো তিন উৎসবের সমন্বিত একটা শব্দ, তিন উৎসবের সমন্বিত শব্দ। পার্বত্য চট্টগ্রামে এই তিনটি উৎসবকে একত্রে বিশাল বড় করে পালন করা হয়, নাম রাখা হয় বৈশাখী। তো বইতে হলো বৈশুখ, এটি ত্রিপুরাদের উৎসব। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে অনেক ত্রিপুরা বসবাস করে, তারা যে উৎসব পালন করে তার নাম বৈশুখ। তারপর হচ্ছে সাথে সাংগ্রাই, সাংগ্রাই পালন করে হচ্ছে মারমা রাখাইন। আমরা জানি পার্বত্য চট্টগ্রামে অনেক বড় একটা উপজাতি হচ্ছে মারমা, যদিও রাখাইনরা কক্সবাজার আছে পার্বত্য চট্টগ্রামে নেই, কিন্তু মারমারা পালন করে পার্বত্য চট্টগ্রামে বিশাল বড় করে। কোন উৎসব? ওই যে সাংগ্রাই। বিতে কি বিজু, এই দেখো বিজু, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে বৈশাখী কি ক্লিয়ার হয়েছো? তোমরা বইতে পড়েছো শুধু বৈশাখী, কিন্তু বৈশাখীর মধ্যে কয়টা উৎসব আছে? তিনটা উৎসব আছে, যা আমি এখানে সবগুলো আলাদা আলাদা করে লিখে দিয়েছি। চাকমাদের বিজু, মারমা রাখাইনদের সাংগ্রাই, সাঁওতালদের সোহরাই, গারোদের ওয়ানগালা, রাখাইনদের হচ্ছে বিশেষ উৎসব জলকেলি, ধর্মীয় উৎসব হচ্ছে সাংগ্রাই, আর বিশেষ উৎসব হচ্ছে জলকেলি। ত্রিপুরাদের ধর্মীয় উৎসব কি বৈশুখ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন এই যে জলকেলিটা অনেকে বুঝতে পারে নাই। জলকেলি হচ্ছে নৌকার মাঝে পলি রেখে পানি রাখা হয়, বিশেষ করে প্রত্যেক বছর হয়। এক পাশে ছেলেরা দাঁড়ায় আর এক পাশে মেয়েরা দাঁড়ায়, ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে এরকম পানি ছিটিয়ে দেয়। তো এই উৎসবের নাকি মূল মর্মার্থ হচ্ছে যে যার গায়ে পানি ছিটাবে সে তাকে আমি তোমাকে ড্যাশ ড্যাশ মানে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটি মূলত জল ছিটিয়ে প্রকাশ করা হয় যে আমি তোমাকে পছন্দ করি। মানে এই জলকেলি উৎসবের ধারণাটা এইভাবে এসেছে। বাট এখন তো একটা গদ বাঁধা একটা গড় একটা অনুষ্ঠান, কিন্তু আগে মূলত যখন এই জলকেলি হতো এক পাশে ছেলেরা দাঁড়াইতো এক পাশে মেয়েরা দাঁড়াইতো, যুবক যুবতীরা এরকম পানি ছিটিয়ে যে যার গায়ে, এই জন্য বলে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটে রে। এই যে যার গায়ে যে পানি ছিটিয়ে দিবে সে তাকে পছন্দ করে। এখন বিষয়টা খেয়াল করো যে এখন তোমাদের মতো অনেকে যদি দুষ্টু পোলাপান থাকে, ওখানে অনেকে আছে দুষ্টু পোলাপানের দল, দুষ্টু মেয়ের দল, সে চিন্তা করে যে ওই 3-4টা ছেলেকেই ভালো লাগছে, ওই পাশে 4-5টা মেয়েকেই ভালো লাগছে। এখন যদি পুরো এরকম জল যদি সবার গায়ে ছিটায় দেয় তাহলে পিঠা খাবা, মায়ের খাবা। যে কোনো একজনের গায়ে জল ছিটাইতে হবে, সবার গায়ে জল ছিটাইলে লাস্টে তোমার সবাই মিলে পিটাবে। বুঝতে পারছো? যাই হোক, জলকেলি উৎসবটা আগে এরকম করে পালন করা হতো, এখন এভারেজ সবাই পালন করে, যার ইচ্ছা তার গায়ে সে ছিটিয়ে দেয়। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তীতে, নেক্সট। আচ্ছা,
আরেকজন খুব চিন্তায় পড়ে গেছে, আরেকজনের শরীরে পড়ে গেলে, আরেকজনের শরীরে পড়ে গেলে এখন তুমি তো তাকায় দিবা, চোখের তো একটা ভাষা থাকে, তাই না? চোখের একটা ভাষা থাকে না? ওকে, তুমি জল ছিটাইছো ঠিক আছে, কার গায়ে ছিটাচ্ছ তার দিক তো তোমার চোখ আছে। আচ্ছা, খেয়াল করো, এরপর খেয়াল করো, এর উদ্দেশ্য খারাপ, ফাহিমা ভুইয়া, এর উদ্দেশ্য খারাপ, ঠিক আছে, এর উদ্দেশ্য খারাপ মানে এ কয়জনের গায়ে যে ছিটাইতে চাচ্ছে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এখন গদবাদা, এখন সবাই সবার গায়ে ছিটাই দেয়। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, দেখি আমাদের কোন প্যাটার্ন আছে। এটা আমাদের উৎসব চলে গেল, হ্যাঁ। এরপরের প্যাটার্ন আছে উপজাতির ধর্ম। ধর্মটা দেখি কোন কোন ধর্ম, উপজাতির ধর্ম পড়তে হয়। এবার যাচ্ছি উপজাতির ধর্ম, লেখো। পরবর্তী প্যাটার্ন হচ্ছে উপজাতির কি ধর্ম, উপজাতির গুরুত্বপূর্ণ উপজাতিগুলোর ধর্ম। ধর্ম একদম অল্প পড়লে চলবে, ধর্ম থেকে দিচ্ছি, দেখো। প্রথমত চাকমারা, চাকমা লেখো, বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ। তারপর লেখো মারমা, এই দুইটা পরীক্ষা বেশি আসে, বৌদ্ধ ধর্মের। মারমারা কোন ধর্মের? বৌদ্ধ। এরপরে লিখছি ম্রো, ম্রোরা কোন ধর্মের? বৌদ্ধ, বৌদ্ধ। তারপরে লেখা হচ্ছে পাঙ্গন, পাঙ্গন, পাঙ্গন বা পাঙ্গন লিখতে পারো, গ দিতে পারো, গ। এটা লেখা হচ্ছে মুসলিম, মুসলিম। এই পাঙ্গনদের বসবাস একটু মনে রেখো, পাঙ্গনরা বসবাস করে কিন্তু মৌলভীবাজারে, সিলেট বিভাগের মৌলভীবাজারে বসবাস করে, এটা কিন্তু মুসলিম। এরপর লেখা হচ্ছে গারো, গারো কারা? গারোরা। গারোরা হচ্ছে খ্রিস্টান, তবে গারোদের মধ্যে অনেক হিন্দু আছে, তবে বেশিরভাগ কিন্তু খ্রিস্টান। গারোদের মধ্যে হিন্দু আছে, তবে বেশিরভাগ খ্রিস্টান। তারপর লেখো ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরারা হচ্ছে লেখো হিন্দু, মানে ইয়া লেখো হাজং। এবার লেখো হাজং, গারোর পর কি? হাজং, হাজং লেখো। হাজংরা হচ্ছে হিন্দু মূলত, হাজং, হাজংরা কি? হিন্দু। তবে এটাও বলে রাখি, সব উপজাতির মধ্যেও অন্য অন্য ধর্মের মানুষ থাকতে পারে, সব উপজাতির মধ্যেও অন্য অন্য ধর্মের মানুষ কি থাকতে পারে, ঠিক আছে। তবে এগুলো হচ্ছে প্রধান, সবচেয়ে বেশি প্রধান ধর্মের মানুষ, ঠিক আছে। যেমন চাকমাদের মধ্যে বৌদ্ধ বেশি, মারমাদের মধ্যে বৌদ্ধ ধর্ম বেশি, মনোদের মধ্যে বৌদ্ধ বেশি, পাঙ্গনরা মুসলিম বেশি, গারোরা খ্রিস্টান বেশি, গারোদের মধ্যে হিন্দু থাকতে পারে তবে খ্রিস্টান বেশি। যে ধর্মের মানুষ বেশি সেই ধর্মটিটাকে চিনতে হবে। এবার হচ্ছে হাজংদের মধ্যে কি বেশি? হিন্দু বেশি। সবাই কি বুঝতে পেরেছো? সবাই সবাই লিখেছো কিনা বলো, সবাই লেখা হয়েছে কিনা, সবাই লিখেছো কিনা দ্রুত জানিয়ে দাও। সবাই লিখেছো? লিখেছি কিনা দ্রুত জানাও। হ্যাঁ, আরেকটা ওই যে উপজাতি লিখতে গিয়েছিলাম, কোনটা লিখতে গিয়েছিলাম? ত্রিপুরা, ত্রিপুরা লিখতে গিয়েছিলাম। ত্রিপুরারা লেখো হচ্ছে ত্রিপুরারা হিন্দু, 83% হিন্দু, অন্য অন্য ধর্মের লোক থাকতে পারে, তবে ওখানে প্রায় 80 থেকে 83% হিন্দু, ত্রিপুরারা হিন্দু। এই কয়েকটা উপজাতির ধর্ম তোমাকে জানতে হবে, এর মধ্যে কমন পড়ে যাবে। হয়ে গেল আমাদের আর একটা টপিক, আর একটা প্রশ্নের ধরন হয়ে গেল, ঠিক আছে, আর একটা প্রশ্নের ধরন হয়ে গেছে, হ্যাঁ। ওকে, সবাই কি ফাহিমা ভুঁইয়ান সাকিব খানের একটা কান্নার ছবি দিয়েছে, তার মানে সাকিব ভক্ত ফাহিমা, সাকিব ভক্ত। যাক, এই প্রথম কোনো মেয়েকে বা আমাদের বাংলাদেশি কোনো মেয়েকে, বাংলাদেশি নায়ককে পছন্দ করে এবং প্রোফাইল দিয়ে রেখেছে কি বুবলির পরবর্তী কেউ। আচ্ছা যাই হোক, তো খেয়াল করো, আমরা চলে যাচ্ছি, যাই হোক সিরিয়ালে তো নাই, হচ্ছে অপবিশ্বাস, বুবলি, তারপরে কে? ফাহিমাকে পাবো না তো আমরা। আচ্ছা, তো খেয়াল করো পরবর্তী আমরা ইয়াতে যাচ্ছি। পরবর্তী প্যাটার্ন কি আছে আমাদের? ধর্ম প্যাটার্ন চলে গেল, প্রশ্নের ধরনটা আছে, পরবর্তী প্যাটার্ন কি আছে দেখি। পরবর্তী প্যাটার্ন আছে আমাদের এখানে পারিবারিক কাঠামো। আজকে পারিবারিক কাঠামো নিয়ে একটা প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো, পারিবারিক কাঠামোর একটা এডুকেশন একটা ছবি দিয়েছি পারিবারিক কাঠামো নিয়ে। এবার হ্যাঁ, পারিবারিক কাঠামো, যে পারিবারিক কাঠামো কি, কোন পরিবার পিতৃতান্ত্রিক, কোন পরিবার মাতৃতান্ত্রিক, এখানে লিখছি আমরা। হ্যাঁ, এগুলোই ধর্ম, এগুলোই যথেষ্ট, যেগুলো দিচ্ছি এগুলোই। আচ্ছা, এবার লেখো উপজাতির, উপজাতির দেখো এর মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ, উপজাতির পারিবারিক কাঠামো,
পারিবারিক কাঠামো। পারিবারিক কাঠামো, আমাদের উপজাতির পারিবারিক কাঠামো হচ্ছে দুই ধরনের হয়। লেখো, দুই ধরনের পারিবারিক কাঠামো মনে রাখবো। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক, মানে পিতা প্রধান, পিতা যা বলবে তাই, পিতা ইনকাম করবে, মা বাসার দেখভাল করবে, বাচ্চা কাচ্চা রাখবে, সন্তান লালন পালন করবে, আর কেই। আর পিতৃতান্ত্রিক আর একটা প্রকার হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে মা প্রধান, মা যা বলবে তাই, মা পরিবারের কর্তা, মা বাহির থেকে ইনকাম করে আনবে, বাবা বাসায় বাচ্চা রাখবে, ঠিক আছে, বাচ্চা রাখবে, আর যাই হোক শুধু দুধ খাওয়াবে ফিডারে, আর তো ওরা পারবে না, তাই না? আচ্ছা, তাহলে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, পিতা প্রধান, মাতা প্রধান। ওকে, পিতা প্রধান আর কি, মাতা প্রধান। ওকে, ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো, উপজাতির কাঠামো, পারিবারিক কাঠামো কয় প্রকার? দুই প্রকার, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। তাহলে পিতৃতান্ত্রিক মানে পিতা প্রধান, এটা মনে রাখবো, আর মাতৃতান্ত্রিক মানে মা প্রধান। মাতৃতান্ত্রিক পরিবারে মনে রাখবো যে দুইটা শুধু মনে রাখবো, গারো খাসিয়া, গারো আর কি খাসিয়া, গারো খাসিয়া, গারো খাসিয়া। আর এ ছাড়া বাকি যা পাবা, বাকি সব উপজাতিগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক, বাকি সব উপজাতি পিতৃ, শুধু গারো খাসিয়া, মাতৃতান্ত্রিক, আর বাকি সব পিতৃতান্ত্রিক। এখন আমার বিশ্ববিদ্যালয় লাইফে আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে একজন উপজাতি ছিল, সে হচ্ছে টগর নাম, টগর রোরাম। তো যখনই বিশ্ববিদ্যালয়ে যাই, তো টগর সবার আগে বুকে চলে আসবে, কি সহজ সরল মানুষ। দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন টগর নাই, তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখি টগর নাই, টগর সবাই আছে, টগর নাই, টগর কোথায় গেল? তো টগর কোথায় গেল, এক বন্ধু বলল যে ওই দেখলাম যে 3 তলায় বসে আছে। তো 3 তলায় উঠলাম, উঠে দেখি যে আমার বন্ধু টগর অপলক চোখে কৃষ্ণচূড়ার ফুলের দিক তাকিয়ে বসে আছে। তো পাশে গিয়ে বসলাম, যে টগর কি হয়েছে, কথা বলে না, টগরের মন বিষণ্ণ, টগর একদম পুরো চোখে জল ছলছল। তো টগরকে বললাম, টগর কি হয়েছে, টগর কথা বলে না। হঠাৎ করে টগর জড়িয়ে ধরে, ঠিক আছে, জড়িয়ে ধরে একদম হাউমাউ করে কান্না। তো বললাম কি হয়েছে? তো আর এক বন্ধু বলতেছে যে ওর না বিয়ে। তাই বললাম, আরো খুশি, বন্ধুর বিয়ে, কি মজা, আমরা অনেক মজা করবো বন্ধুর বিয়ে। আর এক বন্ধু বলতেছে ঘোড়ার ডিমের সাধারণ জ্ঞান পড়াও। বললাম কেন, কি হয়েছে? কয় জানিস না, ও বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে। তার মানে আমার বন্ধু বিয়ের পর শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি চলে যাবে। আমার বন্ধু হচ্ছে গারো উপজাতি। তো যাই হোক, আসলে চিন্তা করলাম আসলে কিসের সাধারণ জ্ঞান পড়ায়, বন্ধুর মন বুঝতে পারলাম না। আমার বন্ধু হয়তো চিন্তা করছে বউ কেমন হবে, শ্বশুর বাড়ি কেমন হবে, বউ ভালো হবে কিনা। একটা মেয়ে পিতৃতান্ত্রিক ঘরে বা পরিবারে যেতে একটা মেয়ে যে চিন্তা করে, অর্থাৎ এই যে গারোরা বা খাসিয়ারা বিয়ের সময় কিন্তু শ্বশুর বাড়ি চলে যায়। তোমাদের আমি কিছু ছবি দিয়ে দেখাবো যে বিয়ের সময় গারো এবং খাসিয়া ছেলেরা বউর বাড়ি চলে যায়, কারণ ওই স্ত্রী বা বউই হচ্ছে পরিবারের প্রধান হিসেবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তো আমরা আমাদের পারিবারিক কাঠামো হয়ে গেল। পারিবারিক কাঠামোর থেকে প্রশ্ন আসবে কোনটা মাতৃতান্ত্রিক পরিবার, কোনটা পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার বাকি সব, বিশেষ করে প্রধান যদি বলে যে প্রধান পিতৃতান্ত্রিক যদি কখনো প্রশ্ন করে, সবাই তো পিতৃতান্ত্রিক ওই দুইটা বাদে, কিন্তু তার মধ্যেও যদি কখনো প্রশ্ন করে যে প্রধান পিতৃতান্ত্রিক কোনটা, তখন বলবো মারমা, কারণ মারমাতে পিতা প্রধান পরিবার বেশি। মারমাতে সবগুলোই পিতৃতান্ত্রিক ওই দুইটা বাদে, তার মধ্যেও কখনো যদি সবচেয়ে বেশি পিতৃতান্ত্রিক বলে, মনে রাখবো মারমা উপজাতি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো কিনা? এরপরে যাচ্ছি আমাদের পরবর্তী লাস্ট মনে হয় একটা প্যাটার্ন রয়েছে, প্রশ্নের প্যাটার্ন। আমরা কিন্তু প্রশ্নের ধরন অনুযায়ী পড়াচ্ছি, বিগত প্রশ্নের ধরন অনুযায়ী। কি আছে? উপজাতির সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র, সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র, এইটা হলো ষষ্ঠ প্রশ্নের ধরন। যারা পরে জয়েন করেছো তোমরা দেখতেই পাচ্ছ, উপজাতি থেকে বিভিন্ন পরীক্ষায় কমন আসা প্রশ্নের ধরন বা টাইপ, এই কয়েকটা টাইপের প্রশ্ন আসছে। আমরা পড়িয়ে ফেলেছি, উপজাতির বসবাস পড়েছি,
উপজাতির বৈশিষ্ট্য ভিত্তিক তথ্য পড়েছি, বিভিন্ন উৎসব পড়েছি, ধর্ম পড়েছি, পারিবারিক কাঠামো পড়লাম। এখন সর্বশেষ প্যাটার্ন পড়ব সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র পড়ব। রেডি সবাই? সর্বশেষ উপজাতির প্যাটার্ন সংস্কৃতি ও সাংস্কৃতিক কেন্দ্র। সবাই খাতায় লিখে ফেলো। লেখো উপজাতীয় সংস্কৃতি, উপজাতীয় সংস্কৃতি। তারপর লেখো রাজনীতি, আর একটা টপিক এখানে যুক্ত করে নাও, রাজনীতি, সংস্কৃতি, রাজনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। উপজাতি সংস্কৃতি, সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি কেন্দ্র, এটা মনে রেখো, সংস্কৃতি ও সংস্কৃতি কেন্দ্র। এরপর কি রাজনীতি, রাজনীতিটা নতুন যুক্ত করে দিলাম, সংস্কৃতি, সংস্কৃতি কেন্দ্র কি রাজনীতি। প্রথমে লেখো আচিক, আচিক যে উপজাতির ভাষা, যে উপজাতির ভাষা। এ একটা প্রশ্ন অনেকবার এসেছে, আচিক যে উপজাতির ভাষা। পরে লেখো যে উপজাতি, যে উপজাতি স্থানীয়ভাবে, যে উপজাতি স্থানীয়ভাবে, স্থানীয়ভাবে মান্দি নামে পরিচিত, মান্দি ভাবে মান্দি নামে পরিচিত, মান্দি। যে উপজাতি স্থানীয়ভাবে কি নামে পরিচিত বলতো? মান্দি নামে পরিচিত। ঠিক আছে, মান্দি নামে পরিচিত। তাহলে মান্দি নামে পরিচিত কারা কারা আছে দেখি একটু। মানে কোন উপজাতি মান্দি নামে পরিচিত? মান্দি, মান্দি ময়কার দন্ত নয় দয় রস্যি, মান্দি। তারপরে লিখছি আর একটা তথ্য, তাহলে আচিক যে উপজাতির ভাষা, যে উপজাতি স্থানীয়ভাবে মান্দি নামে পরিচিত। এবার লিখব চাকমারা, চাকমারা গ্রামকে কি বলে, বা চাকমা ভাষা গ্রামকে কি বলে? চাকমারা গ্রামকে কি বলে? চাকমারা গ্রামকে কি বলে? আমরা বলি গ্রাম, ওরা কি বলে? চাকমারা। লেখো পিনন ও পিনন, পিনন কিসের নাম? পিনন, পিনন কি? পিনন কি? পিনন কি? ঠিক আছে, পিনন। তারপরে লেখো চাকমা ভাষায় রচিত, চাকমা ভাষায় রচিত, রচিত প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস কোনটি? চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি? একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে দিচ্ছি। তারপর লিখব মণিপুরি কোন অঞ্চলের নাচ? মণিপুরি, মণিপুরি কোন অঞ্চলের নাচ? কোন অঞ্চলের নাচ? বুঝতে পারছো, মণিপুরি উপজাতি যেখানে বসবাস করে সেই অঞ্চলের নাচ। আচ্ছা, এবার লিখব ঝুমুর কোন উপজাতির নৃত্য? ঝুমুর, ঝুমুর কোন উপজাতির নৃত্য? ঝুমুর, ঝুমুর কোন উপজাতির নৃত্য? কোন উপজাতির নৃত্য? নৃত্য, কোন উপজাতির নৃত্যকে ঝুমুর নৃত্য বলা হয়। তারপর লেখো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছে? সাঁওতাল বিদ্রোহ, বিদ্রোহ হয় কবে? সাঁওতাল বিদ্রোহ হয় কবে? আর একটা প্রশ্ন দিচ্ছি, চাকমা বিদ্রোহ বা কার্পাস বিদ্রোহ, চাকমা, চাকমা বিদ্রোহ বা যাকে কার্পাস বিদ্রোহ বলা হয়, তুলা বিদ্রোহ বলা, যাই হোক, বিদ্রোহ হয় কবে? চাকমা বিদ্রোহ কবে? সাঁওতাল বিদ্রোহ কবে? এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে একটু লিখবা, ঠিক আছে? দ্রুত দ্রুত লিখতে হবে, দ্রুত। এই কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবা। এগুলো প্রচুর এসেছে পরীক্ষায়, প্রচুর এসেছে, দ্রুত উত্তর করতে হবে, দ্রুত উত্তর করো।
সবাই দ্রুত উত্তর করো। তো আমি এক পাশ থেকে উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা লিখেছো প্রশ্নগুলো তো লিখেছো নাকি, প্রশ্নগুলো লিখলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আছে হচ্ছে আচিক, যে উপজাতির ভাষা। আচিক হচ্ছে মূলত গারোদের ভাষা, গারো, গারো উপজাতির ভাষা হচ্ছে আচিক। যে উপজাতি স্থানীয়ভাবে মান্দি নামে পরিচিত, মান্দি হচ্ছে গারো, গারোরা স্থানীয়ভাবে মান্দি নামে পরিচিত। আর এই গারোদেরই ভাষায় একত্রে বলে আচিক মান্দি, আচিক মান্দি, একত্রে গারোদের ভাষাকে বলে আচিক মান্দি। বাট আচিক হচ্ছে মূল ভাষা, আর গারো হচ্ছে তাদের স্থানীয় নাম, মানে মান্দি হলো তাদের স্থানীয় নাম, আর আচিক হচ্ছে তাদের ভাষা। চাকমারা গ্রামকে কি বলে? আদাম, কি বলে? আদাম বলে, আদাম। চাকমারা গ্রামকে কি বলে? আদাম বলে, আদাম। পিনন কি? পিনন খাদি, ঠিক আছে, পিনন খাদি এগুলো হচ্ছে উপজাতীয় পোশাক, উপজাতির পোশাক, উপজাতির বিশেষ পোশাক, উপজাতির বিশেষ কি বলেছি? পোশাক। পিনন, হাদি, থামি, কি আছে? পিনন আছে, তারপর হচ্ছে হাদি আছে, হাদি, পিনন, হাদি, থামি, থয়াকার ময়নসী, থামি, পিনন, হাদি, থামি, এগুলো কিন্তু উপজাতির বিশেষ করে মেয়েদের পোশাক, ঠিক আছে। চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি? ফেবো, ফেবো, ফেবো উপন্যাস। এই উপন্যাসটি প্রকাশিত হয় 2000 কত সালে? 4 সালে। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 2004 সালে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, তারপর দেখো হচ্ছে মণিপুরি কোন অঞ্চলের নাচ? আমি তোমাদের উত্তর কমেন্ট একটু পরে দেখছি। মণিপুরি কোন অঞ্চলের নাচ? সিলেট, যেহেতু মণিপুরি উপজাতিরা সিলেট অঞ্চলে বসবাস করে, সিলেট মৌলভীবাজার, তাহলে মণিপুরি উপজাতিরা অর্থাৎ মণিপুরি কোন অঞ্চলের নৃত্য? সিলেট অঞ্চলের নৃত্য, সিলেট অঞ্চলের নৃত্য। কোন অঞ্চল? সিলেট, মনে রাখবা, যেহেতু সিলেট অঞ্চলেই মণিপুরিরা কি বসবাস করে। পরে দেখছি ঝুমুর নৃত্য কোন উপজাতির নৃত্য? সাঁওতাল, ঝুমুর হচ্ছে সাঁওতালদের নৃত্য, সাঁওতাল। এরপর দেখব সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছে? সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1855 সালে, ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে, ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে, মনে রাখবা, ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে এটা হয়েছিল। কাদের বিরুদ্ধে? ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে। ওকে, একদম প্রশ্ন করেছো, উত্তর দিচ্ছি আমি, সমস্যা নেই। চাকমা বিদ্রোহ কত সালে হয়েছে? 1776 সালে চাকমা বিদ্রোহ শুরু হয়েছিল। আর এই চাকমা বিদ্রোহের অপর নাম কার্পাস বিদ্রোহ। এই চাকমা বিদ্রোহকে আরেকটা ভাষায় বলে কার্পাস বিদ্রোহ, কার্পাস মানে তুলা, কার্পাসে কি একটা তুলা বিদ্রোহ, কার্পাস বিদ্রোহ। যেমন নীল বিদ্রোহ হয়েছিল, আর উপজাতিরা করেছিল, চাকমারা করেছিল কার্পাস বিদ্রোহ, মানে তুলা বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের সময়ে 1776 সালে। একজন প্রশ্ন করেছে যে ভাইয়া সাংসারিক কি? সাংসারিক হচ্ছে এই যে মান্দি বা সাংসারিক, এটা হলো গারোদের আর একটা ধর্ম, গারোদের একটা প্রাচীন ধর্ম, গারোদের একটি ধর্ম। এই গারোদের আর একটা ধর্ম আছে যাকে আমরা বলি সাংসারিক। এই যে সাংসারিক লিখে নিতে পারো, এটা আমরা ওখানে না, এখানে লিখে দিচ্ছি, যে ধর্মের মধ্যে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা ধর্মের মধ্যে লিখতে পারি, এটা আমরা ধর্মের মধ্যে লিখে দিতে পারি। একটু পিছনে যাচ্ছি, আমরা ধর্মে চলে যাচ্ছি, ধর্ম, হ্যাঁ, এই যে ধর্ম পেয়েছি না, এই ধর্মের এখানে আমরা একটু তথ্য লিখতে পারি। সেটি হচ্ছে এই যে কাদের তথ্য? গারোদের, গারোদের একটা প্রাচীন ধর্ম, গারোদের প্রাচীন ধর্ম, প্রাচীন ধর্ম সাংসারিক, সাংসারিক। পরীক্ষা আসবে কিভাবে? যে সাংসারিক ধর্মটি কার? গারোদের। এই সাংসারিক ধর্মই কিন্তু আবার বলে মান্দি ধর্ম, এই সাংসারিক ধর্মকে আবার মান্দি ধর্ম বলা যায়। তার মানে গারোদের মূল ধর্ম হচ্ছে খ্রিস্টান, যদি বলে প্রাচীন ধর্ম, প্রাচীন বিশ্বাস, ঠিক আছে, কি বলা হয়? সাংসারিক, এটা মনে রেখো। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে স্লাইডে আমরা ছিলাম, আমরা এখানে ছিলাম উপজাতির সংস্কৃতি কেন্দ্র ও রাজনীতি। সবাই এটুকু লিখেছো কিনা? লেখা হয়েছে। কার্পাস হচ্ছে তুলা, তুলা, কার্পাস তুলা, যেমন শিমুল তুলা, কার্পাস তুলা, এগুলো তুলা। হ্যাঁ, তাহলে কার্পাস কি? তুলা তো বোঝো, বালিশের যে তুলা, লেপ কাঁথার যে, কাঁথার না লেপের যে তুলা, সেই তুলা আর কার্পাস তুলা আর কি, এক ধরনের তুলা। সবার লেখা হয়েছে কিনা? লেখা হলে আমি পরবর্তীতে যাচ্ছি, এই অংশেরই মানে এই স্লাইডেরই পরবর্তী অংশ লিখছি। লেখো বর্তমানে বাংলাদেশে মোট
10টি সাংস্কৃতিক কেন্দ্র আছে, 10টি উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র আছে, উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, কেন্দ্র রয়েছে, কেন্দ্র আছে। তাহলে বাংলাদেশে বর্তমান উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র কয়টা আছে বলতো? 10টা আছে, মোট 10টা। এখন 10টার মধ্যে আমাদের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসে বা এসে থাকে, লেখো প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, যেটা পরীক্ষায় আসে প্রথম উপজাতীয় উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক কি বলেছি কেন্দ্র, প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে দেখো বিরিশিরি, বিরিশিরি, বিরিশিরি। প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোনটা বলো তো? বিরিশিরি, বিরিশিরি, বিরিশিরি। বিরিশিরি একটা জায়গার নাম। এখন এই বিরিশিরি কোথায়? বিরিশিরি হচ্ছে, মনে রাখবো, অবস্থান নেত্রকোনা জেলা। বিরিশিরি একটা জায়গার নাম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, অবস্থান নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের কোন জেলা বলো তো? নেত্রকোনা জেলায় বিরিশিরি প্রতিষ্ঠা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, যেটি প্রতিষ্ঠা লাভ করেছে 1977 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এটি যে নদীর তীরে, বিরিশিরি যে নদীর তীরে, এটাও পরীক্ষা এসেছে, যে নদীর তীরে, বিরিশিরি হচ্ছে সোমেশ্বরী নদীর তীরে। ওই অঞ্চলে কেউ আছো কিনা? বিরিশিরি হলো সোমেশ্বরী নদীর তীরে। কোন নদীর তীরে বলো তো? সোমেশ্বরী নদীর তীরে, সোমেশ্বরী। এই কয়েকটা প্রশ্ন বিরিশিরি থেকে পড়বা। তো আমরা উপজাতি থেকে আলহামদুলিল্লাহ যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, আমরা আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি, তুমি যতটুকু আমার এখানে ক্লাস করেছো, যতটুকু পড়েছো, এই নোট পড়ে তুমি যে কোনো অ্যাডমিশন টেস্ট বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করো, ইনশাআল্লাহ এর মধ্যে প্রশ্ন কমন পড়ে যাবে। এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে প্রশ্ন কমন পড়বে, সো নো টেনশন। আমরা হচ্ছে যেহেতু প্রি অ্যাডমিশন ব্যাচে, আমরা অনেক সময় সুন্দর করে তোমাদের অনেক সময় পাচ্ছি তোমাদের গড়ে তোলার জন্য। তোমাদের নিয়ে আমাদের টার্গেট থাকবে পজিশন, শুধু চান্স নয়, পজিশন করতে হবে, পজিশন করতে হবে। তোমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারো, সেই টার্গেট আমাদের। তবে এই টার্গেটটার জন্য তোমাদেরকে অবশ্যই যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে, শেষ পর্যন্ত ধৈর্য বজায় রাখতে হবে, তোমাকে আকাঙ্ক্ষা রাখতে হবে, স্বপ্ন যেন তোমার মরে না যায়, স্বপ্ন যেন, যেভাবে স্বপ্ন দেখে ভর্তি হয়েছ সেই স্বপ্নটা যেন থাকে, বা যে উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছ সে উদ্দেশ্য যেন মনে থাকে। আর হচ্ছে অবশ্যই অন্যদিকে ধাবিত হইও না, একদম আমরা যেভাবে তোমাকে গড়ে তোলা দরকার, তোমার ভালো পজিশনের জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব। তোমাদের পরামর্শে, তোমাদের যে কোনো দেখা যাচ্ছে সাহায্যে, সবসময় এডুকেশনের প্রত্যেকটা মেন্টর তোমাদের পাশে আছে। তবে তোমাদের কাছে অনুরোধ, কখনো অলসতা করবা না, ক্লাস মিস করবা না, পরীক্ষা মিস দেবা না, যথেষ্ট অ্যাক্টিভ থাকবা। তোমাকে সহায়তার জন্য যা প্রয়োজন সব কিছু করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কোনো সমস্যা হলে অবশ্যই বলবা, তোমাদের পাশে আমরা সবসময় আছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি আমার এই উপজাতির ক্লাসটি এখানেই শেষ করব। তোমাদের সাথে পরবর্তীতে আরেকটি চমৎকার ক্লাস হবে। আর তার আগে তোমাদের কমেন্ট নিতে চাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমাদের কমেন্ট নিব, কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে কিছু প্রশ্ন করতে পারো। একাডেমিকতে এর বাহিরে আরও অনেক কিছু আছে, যদি থেকে থাকে পড়বা, যে যত পড়বে আরও ভালো। একাডেমিকে যদি এর বাইরেও কিছু প্রশ্ন থেকে থাকে, সেগুলো যদি তোমার মনে হয় পড়বা, কোনো সমস্যা নেই, হ্যাঁ পড়বা, অবশ্যই পড়বা। আচ্ছা আচ্ছা ভাইয়া, মানচিত্রটা দিলে ভালো হবে। মানচিত্রটা দিব এখন না, এই ক্লাসে না, মানচিত্র দিব, মানচিত্র দিয়ে আবার পরবর্তীতে আবার করব। মানচিত্র কেন দিতে চেয়েছিলাম সেটাও বলি। মূলত উপজাতি একটা মানচিত্র এঁকে, যে কোন উপজাতিরা কোন অঞ্চলে বসবাস করে এটা দেখাই দিতে চেয়েছিলাম। পরে ওটা তোমাদের দেওয়া হবে, আরও ক্লাস হবে তোমাদের, সমস্যা নেই, ঠিক আছে? মানচিত্র এটা কিছুই না, মানচিত্রটা হচ্ছে এরকম, দেখো মানচিত্রটার, যদি তোমরা একটু মানচিত্রটা দেখতে চাও, তারপরে আমি একটু দেখাই দিই। বিদায় নিয়ে ফেলেছি, তারপরে তোমাদের কমেন্টের মাধ্যমে যেহেতু তোমরা মানচিত্র দেখতে চেয়েছো, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, রিটেন, সাধারণ জ্ঞানে কোনো রিটেন নাই, সাধারণ জ্ঞানে কোনো রিটেন নেই।
রিটেন আছে বাংলা ও ইংরেজিতে। সবাই একটু বাংলাদেশের মানচিত্রটা আমার সাথে অঙ্কন করো, যেমন হয় হোক একটু অঙ্কন করার চেষ্টা করো। সবাই একটু বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করো আমার সাথে, যেমন হয় হোক কোনো সমস্যা নেই। প্রত্যেকেই একটু মানচিত্রটা অঙ্কন করার চেষ্টা করবা, খারাপ হলেও করবা, ঠিক আছে? যদি খারাপও হয় করবা। আমরা এখানে আঁকাআঁকি শিখতে আসিনি, আমরা এই মানচিত্রকে কাজে লাগিয়ে উপজাতির একটু আমরা বসবাসটা শিখব, যে কোন উপজাতি মূলত কোথায় বসবাস করে। জাস্ট দ্রুত গতিতে একটু আমরা দেখছি যে কোন উপজাতি কোথায় বসবাস করে। দেখো একটু বাঁকা হবে, কিন্তু আমি সোজা করে আঁকাইলাম, একটু বাঁকা হওয়ার কথা। মোটামুটি আমাদের একটা শেপ এসেছে। ওকে, ঠিক আছে, খেয়াল করো। তাহলে হচ্ছে কি বলেছি, এখানে এগুলো ডিটেলস পড়ানোর কিছু নাই, মানে এখানে তো ডিটেলসের কিছু নাই, যেগুলো ব্যাখ্যার বিষয় সেগুলো ব্যাখ্যা আছে। মানে এখানে যে একদম বলছে ডিটেলস উপজাতি, মানে উপজাতি যা পড়েছো এখানে এর ডিটেলস কিছু নাই। এই যদি তুমি বইতে পড়ো, আমি যেগুলো তোমাকে ভিন্ন ভিন্ন করে পড়িয়েছি সেগুলো একসঙ্গে আছে। মনে করো আমি চাকমা পড়ালাম, ওই চাকমায় যখন তুমি পড়তে যাবা, আমি তো ভিন্ন ভিন্ন চাকমার ধর্ম পড়াইছি আলাদা, চাকমার উৎসব পড়াইছি আলাদা, চাকমার বসবাস পড়াইছি আলাদা, চাকমার গ্রাম পড়াইছি আলাদা, চাকমার মনে করো হচ্ছে উপন্যাস পড়াইছি আলাদা। আমি আলাদা আলাদা করে সব উপজাতি ধর্ম বসবাস এগুলো আলাদা পড়িয়েছি। এগুলোই তুমি যখন হচ্ছে একত্রে পড়তে যাবা, চাকমা দেখবা বই পড়তে যাচ্ছ, তখন দেখবা চাকমাদের তথ্য একসাথে আছে। তো আমি এখন তোমার বইতে তো 10 পৃষ্ঠা থাকতে পারে, ওই 10 পৃষ্ঠা থেকে যেগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, তবে এবার খেয়াল করো, হ্যাঁ এতটুকু পড়লে তোমার কমন পড়বে, তবে বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তবে অবশ্যই তোমাকে বিগত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। বাংলা ইংরেজি রিটেন আমি না, আমাদের সংশ্লিষ্ট টিচার আছে, তারা তোমাকে বুঝিয়ে দিবেন। তোমরা যারা শাহীন জিকে বইটি নাও নাই, অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের নিয়ে আমি আলাদা করে পরীক্ষা নিব। শাহীন জিকে বইটি যারা নাও নাই, তারা আপাতত এই জিকে বইটা নিয়ে ফেলো। এই বইটা নিতে তোমরা একটা নাম্বারে অর্ডার করতে পারো, তাহলে আমি তোমাদের প্র্যাকটিস করাতে পারবো, তাহলে আরও তোমাদের জন্য ভালো হবে। যতক্ষণ বিগত প্রশ্ন প্র্যাকটিস করছো না ততক্ষণ তো তোমার অবস্থা ভালো হবে না। বিগত প্রশ্ন যতক্ষণ প্র্যাকটিস করছো না, তোমরা এই নাম্বারে 01987 098744464 দেন হচ্ছে 60, এই নাম্বারটিতে কল করে যারা শাহীন জিকে বইটি নিবা, তারা বইটি নিয়ে আমাকে জানিও। তোমাদের যদি পরীক্ষা নেই, পরীক্ষা নিলে তখন এই, হ্যাঁ পরীক্ষা নিলে তখন এই উপজাতির উপরে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার কোথায় দুর্বলতা আছে, বা তুমি সায়েন্সের কমার্সের হোক বা যে ইউনিটের হোক, তুমি পারো কি পারো না, শিখলা কি শিখলা না, উপজাতি থেকে তোমার পড়া হয়েছে কি হয়েছে না। যতক্ষণ তুমি পরীক্ষা না দিচ্ছ ততক্ষণ তো বুঝতে পারছো না যে আসলে ভাইয়া যা পড়িয়েছে সেগুলো আমি আদৌ পারি কিনা বা আদৌ বুঝলাম কিনা। এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে, এবং যদি কিছু গ্যাপ থেকে থাকে সেটাও আমাদের বের হয়ে যাবে। সেজন্য তোমরা যারা বইটা অর্ডার করবা, শাহীন জিকে বইটা অর্ডার করবা, তাদের জন্য আলাদা, মানে যারা অর্ডার করবা বা যারা বইটা নিবা, আলাদা করে এই শাহীন জিকের উপরে পরীক্ষা হয়। তো তোমরা সেই পরীক্ষা অংশগ্রহণ করো, তখন বুঝতে পারবো যে কেমন হয়। অর্ডার করতে এই নাম্বারে 01987446460, এই নাম্বারে বই চেয়ে হোয়াটসঅ্যাপে তোমরা নক দাও। ওরা তোমাকে বই নেওয়ার প্রক্রিয়া, অনলাইনে বইটা কিভাবে নিবা ওরা বলে দেবে। মানে আমাদের এডুকেশনের টিম আছে, তারা তোমাকে বই নেওয়ার প্রক্রিয়া বলে দেবে। আর ঠিক আছে, ওকে। তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সটে। যে অনেকেই বলেছো যে ভাইয়া উপজাতি একটু মানচিত্র আকারে বোঝান। আমি নিজেই কথা দিয়েছিলাম, তোমরা মনে করে দিয়েছো। তো উপজাতি মানচিত্র বোঝাতে গেলে আমরা জানি হচ্ছে এইটা হলো বাংলাদেশের সিলেট জেলা, আচ্ছা এটা রংপুর, এটা হচ্ছে রংপুর জেলা। রংপুর অঞ্চলে উপজাতি দুইটা আছে। রংপুরে বসবাস করে কারা? রংপুর অঞ্চলে আছে সাঁওতাল, আছে সাঁওতাল উপজাতি আছে, আর রংপুরে আছে রাজবংশী আছে, এই দুইটা উপজাতি রংপুর অঞ্চলে। তার নিচে আছে রাজশাহী বিভাগ,
তার নিচে আছে কি রাজশাহী, রাজশাহী বিভাগ আছে। রংপুরের নিচে আছে কি রাজশাহী। রাজশাহী বিভাগে কোন কোন উপজাতি বসবাস করে? রাজশাহী অঞ্চলে, রাজশাহীতে অঞ্চলে আছে সাঁওতাল আছে, সাঁওতাল রংপুরেও আছে, রাজশাহীতে আছে, সাঁওতাল আছে, আর ওরাও আছে, ওরাও, ও রাও। দেখো তোমরা ওই লেখার সাথে মিলাও। এই রাজশাহী বিভাগেরই কিন্তু একটা জেলা সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগের একটা জেলা বগুড়া, দেখো তোমাদের ওরাও লেখা আছে, ওরাও। খুলনা বিভাগে, খুলনা বিভাগে লেখা, এটা হচ্ছে খুলনা, তার নিচে রয়েছে কি খুলনা, খুলনা। খুলনা বিভাগে তেমন কোনো উপজাতির বসবাস নেই, তেমন কোনো উপজাতির বসবাস নেই, মনে রাখবা, তেমন কোনো কোনো উপজাতির বসবাস নেই, উপজাতির বসবাস নেই। খুলনা বিভাগে তেমন কোনো উপজাতির বসবাস নেই। যদিও ওই যে বলো কোল, মুন্ডা, কিছু কিছু উপজাতি, কিছু অংশ আছে এখানে, ঠিক আছে, কিছু অংশ আছে, ওই কিছু অংশ আছে, মনে রাখবা, ওকে, কিছু কিছু অংশ আছে, সেই কিছু ওগুলো ধরলে চলবে না। অ্যাকচুয়ালি প্রধানত উপজাতি যে আদিকাল থেকে বসবাস করে তেমন কোনো উপজাতি খুলনাতে নেই। যদি কখনো প্রশ্ন করে কোন বিভাগে উপজাতি নাই, তখন উত্তর করবা খুলনা, ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করো, এরপর হচ্ছে এই জায়গা আছে বরিশাল, এই জায়গা আছে কি বরিশাল, বরিশাল। বরিশালে আছে হচ্ছে যে যে উপজাতি বসবাস করে বরিশালে, আমরা জানি বরিশালের পটুয়াখালী জেলায় রাখাইনরা বসবাস করে। বরিশালের পটুয়াখালী জেলায় কারা বসবাস করে? রাখাইন বসবাস করে, দেখো এগুলো লেখা আছে রাখাইন। আচ্ছা, তারপর দেখো এখানে আছে সিলেট, এটা হচ্ছে সিলেট বিভাগ। কোন বিভাগ বলো তো? সিলেট। সিলেট অঞ্চলে কি কি বলেছি দেখো, সিলেট অঞ্চল উপজাতির মধ্যে বলেছি মণিপুরি আছে, দেখো মণিপুরি। এই সিলেট বিভাগেরই কিন্তু একটা জেলা মৌলভীবাজার, বুঝে নিও, আগের পড়ার সাথে চিত্রটা মিলাও। আর যদি মনে করো মৌলভীবাজার কই গেল, মৌলভীবাজার হলো সিলেটের একটা জেলা। মণিপুরি, পাত্র, মণিপুরি, পাত্র, খাসিয়া, খাসিয়া, মণিপুরি, পাত্র, খাসিয়া। এই দেখো এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে আছে হচ্ছে হাজং, হাজং আছে, গারো, গারো আছে, হাদই, হাদই, হাজং, গারো, হাদই। আচ্ছা, তারপর দেখো এখান থেকে শুরু করে বিশাল বড় এই যে হলো চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রাম বিভাগে উপজাতি সবচেয়ে বেশি। এটা পুরাটা চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ, যেখানে 11টা জেলা আছে, সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে কারা আছে? অনেক উপজাতি আছে চট্টগ্রাম। বিশেষ করে এই 3টা জেলাকে বলে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের মোট জেলা কতটি? মোট জেলা হচ্ছে 11টি। এর মধ্যে এই 3টা জেলা, এই যে একটা জেলার নাম খাগড়াছড়ি, এটা কে দিয়ে খাগড়াছড়ি বোঝাচ্ছি বুঝে নিও, কে দিয়ে খাগড়াছড়ি। এটা হচ্ছে আর দিয়ে রাঙ্গামাটি, এটা হচ্ছে বি দিয়ে বান্দরবন। চট্টগ্রাম বিভাগের এই 3টা জেলাকে একত্রে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। এই 3টা জেলাতে অনেক উপজাতি লিখে দিয়েছি, দেখো আমরা চাকমা লিখেছি, পার্বত্য চট্টগ্রাম দেখো লেখা আছে চাকমা লিখেছি, মারমা, কারা কারা বসবাস করে দেখি, চাকমা, মারমা, ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরা। তারপর লিখেছি বম, বম, মুরো লিখেছি, পার্বত্য চট্টগ্রামে দেখো লেখা আছে মুরো। তারপর হচ্ছে খিয়াং, খিয়াং, খিয়াং বা পাংখ, খিয়াং। তারপর আছে লুসাই, কি বুঝাতে আছে বলো তো? লুসাই। তারপর হচ্ছে তনচঙ্গা, তনচঙ্গা, ঠিক আছে। আচ্ছা, ভেঙে লিখতেছিলাম বারবার, আমি ভেঙেই লিখি, তনচঙ্গা। কি বলেছি বলো তো? তনচঙ্গা, এটা ভেঙেই লিখি, তনচঙ্গা, এটা ভেঙে লিখছি, এটা সংক্ষিপ্ত লিখলে অন্যরকম হবে, তনচঙ্গা। তারপর আরো আছে, তাহলে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, মুরো, খেয়াং, লুসাই, ঠিক আছে, তনচঙ্গা। এই রকম আরো অনেক উপজাতি রয়েছে, তবে এই কয়েকটা হচ্ছে প্রধান। এরপর আমরা দেখব হচ্ছে ঢাকা। এই যে ঢাকাতে, ঢাকা ও ঢাকার আশেপাশে কারা বসবাস করে? ঢাকার আশেপাশে বসবাস করে মূলত ত্রিপুরারা, ত্রিপুরা। ঢাকার আশেপাশে বসবাস করে কারা? ত্রিপুরারা,
ত্রিপুরা, ঢাকার যে আশেপাশে নারায়ণগঞ্জ বা এই সাইড দিয়ে ত্রিপুরাদের বসবাস রয়েছে, ঠিক আছে। আর টাঙ্গাইল অঞ্চলে আবার হচ্ছে ওই যে হাজংদের বা কিছু বসবাস রয়েছে, তবে ঢাকা অঞ্চলে লিখে রেখো ত্রিপুরাদের বসবাস রয়েছে। ঢাকার এই সাইড দিয়ে, ঢাকার আশপাশ দিয়ে, ঢাকার ভিতর দিয়ে না, ঢাকার আশেপাশে দিয়ে কাদের বসবাস রয়েছে? ত্রিপুরা। এছাড়াও ঢাকার এই যে টাঙ্গাইল অঞ্চলে, এই অঞ্চলে ত্রিপুরাও আছে, আবার কিছু হাজংও আছে, গারো আছে, ওটা আমরা লিখলাম না। তবে ঢাকার বিশেষ করে পাশে বসবাস করে কারা? ত্রিপুরাটা। সবাই লিখেছো? এই তো, তোমরা যদি মানচিত্র দেখো, এই মানচিত্র দেখে আপাতত এইটুকু মনে রাখা। আর বরিশালের কি আছে? পটুয়াখালী। পটুয়াখালীতে বসবাস করে কি? রাখাইনরা। আর যে বিভাগে উপজাতির তেমন বসবাস নেই সেটা হচ্ছে খুলনা। রাজশাহী বিভাগে আছে সাঁওতাল ওরাও, রংপুর আছে সাঁওতাল রাজবংশী, ময়মনসিংহ আছে হাজং গারো হাদই, সিলেট আছে মণিপুরি পাত্র খাসিয়া, ঢাকার আশেপাশে বসবাস করে ত্রিপুরারা, আবার এই সাইডে কিছু গারো আছে, যাই হোক ওটা না বললেও চলছে। চট্টগ্রাম, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে চাকমা, মারমা, ত্রিপুরা, বম, মোড়ো, খেয়াং, লুসাই, তনসংখ্যা। সবাই লিখেছো? এবার কি, এবার আগের চেয়ে ক্লিয়ার হয়েছে না? চিত্রটা দেখো সবাই, সবাই চিত্রটা দেখো দ্রুত, সবাই চিত্রটা দেখো। চিত্রটা দেখে আমাকে বলো আগের চেয়ে ক্লিয়ার হয়েছে কিনা। বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও। এবার আরো কমেন্ট করো তোমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের আরো কোনো সমস্যা আছে নাকি দেখো। আচ্ছা, জি লিখেছো? সবার চিত্র আঁকা হয়েছে কিনা? তাহলে এখানে আমাদের অনেক উপজাতি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তোমাদের বাকি কমেন্ট থাকলে করতে পারো। আচ্ছা, তো ওই এখানে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আরো লিখতে পারো এখানে চাক, চাক লিখতে পারো একটা, কি? চাক। আর একটা উপজাতি আছে কি বলো তো? চাক। চাকটাও লিখতে পারো, চাক। চয়কার ক, চাক। আর একটা লিখতে পারো যে খুমি লিখতে পারো, কি লিখতে পারো? খুমি। খুমি লিখতে পারো, খুমি। চাক, তারপর কি বলছি? খুমি, খুমি। আপাতত এই কয়েকটা লিখে রাখো। আর এখানে আরো এক দুইটা থাকতে পারে, তবে এই কয়েকটা প্রধান। আমরা মনে করি আমরা যদি এভাবে পড়তে পারি আজীবন আমাদের মনে থাকবে। তবে মূল এই জায়গা তো আর কোন জেলায় বেশি কোন জেলায় কম তা দেখানো তো সম্ভব না। সেটা কোথায় দেখিয়েছি? যখন পড়িয়েছি তখন কিন্তু সুন্দর করে দেখিয়ে দিয়েছি। দেখো, যখন পড়িয়েছি, প্রথম বসবাস পড়িয়েছি, তখন কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কোন জেলায় কারা বসবাস করে। এই যে লিখে দিয়েছি, এই যে, এই যে একদম, এই যে চাকমারা কোথায় বেশি বসবাস করে, মারমারা কোথায় বসবাস করে, এই স্লাইডে কিন্তু অবশ্যই অ্যাকুরেটলি লেখা আছে। আর যারা চিত্র দেখে আইডিয়া নিতে চাও তারা চিত্র দিয়ে অবশ্যই পরবর্তীতে একটু আইডিয়া নিতে পারো। হ্যাঁ, এই যে আইডিয়া নিতে পারো চিত্র দিয়ে। ঠিক আছে? সন্তুষ্ট হয়েছো? তোমাদের কিন্তু মোটামুটি তোমরা যা প্রত্যাশা করেছো। আচ্ছা ভাইয়া, একটা বই, তুমি যে বই ইচ্ছা সেই বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। তুমি যে বই ইচ্ছা সেই বই পড়তে পারো, সেটা আমার কোনো সমস্যা নেই। তুমি ভালো করলেই ভালো। তুমি যে বই ইচ্ছা বাজারের যে কোনো বই পড়তে পারো, নো প্রবলেম। ঠিক আছে? তুমি যে কোনো বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমার বই বের হয়েছে এই বছরের প্রথম দিকে, বের হয়েছে শাহিনজিকে। এই বইটি যারা কিনছো তারা এখানে আলাদা করে পরীক্ষা দিতে পারবা, যারা বইটা কিনছে শাহিনজিকে। কারণ আমি তো যখন পৃষ্ঠা অনুযায়ী পরীক্ষা নিব তখন তো তোমার অন্য বইয়ের পৃষ্ঠার সাথে পৃষ্ঠা মিলবে না। এছাড়া কোনো সমস্যা নেই, পৃষ্ঠা মিলবে না, আমি তো পৃষ্ঠা অনুসারে পরীক্ষা নিব। যে আমি বলে দিব যে আমি আজ আমি পরীক্ষা নিব হয়তো 1 থেকে 40 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা। যখন আমার বইতে যে 1 থেকে 40 বা 20 পৃষ্ঠা আছে, শাহিনজিকেতে আছে, অন্য বই থেকে তো মিলবে না। আবার আমি যখন বইতে, এই বইয়ের উপরে কিন্তু আবার ক্লাস হবে, মানে বইয়ের উপরে কি হবে, আবার এই বইয়ের উপরে আবার ক্লাস হবে। যখন আমি বইয়ের উপরে ক্লাস নিব যে এত থেকে এত পৃষ্ঠা ক্লাস হচ্ছে তোমাদের, তখন তো তোমার ওই বইয়ের সাথে মিলবে না, বা আমি সমাধান দিব তখন তো মিলবে না। ঠিক আছে? এছাড়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, এছাড়া কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ হচ্ছে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে পরবর্তীতে আর একটি ক্লাসে দেখা হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।